হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? গ্রামারের একটা মাস্টার ক্লাসে আপনাকে স্বাগত। আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে আজকের ক্লাসটা যদি কেউ যুক্ত হয় বা আজকের ক্লাসটা যদি কেউ করে, গ্রামার নিয়ে আপনাদের মাথা ব্যথা অনেকটা কমবে। আপনারা যারা রাইটিং করতে গিয়ে কিংবা যে কোনো একটা লেটার লিখতে গিয়ে যে কোনো একটা স্ট্যাটাস দিতে গিয়ে গ্রামারের পদে পদে ভুল করেন, তাদের এই সমস্যাগুলো কিন্তু আজকের ক্লাস থেকে দূর হবে। একটু দ্রুত কমেন্ট করে জানান যারা যারা যুক্ত আছেন আজকের ক্লাসে, এবং আমার সাউন্ড এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি একটু চেক করে নিয়ে আমাদের ক্লাসে শুরু করব। আর একটা কথা বলে নিই যে আজকের ক্লাসটা যে শেয়ার দিবে, আপনি যদি একটা শেয়ার দেন, ঠিক আছে, একটু শেয়ার দিলেই আমাদের আজকের ক্লাসের যেই প্রিমিয়াম পিডিএফটা আছে এটা কিন্তু পেয়ে যাবেন। সো দ্রুত একটু শেয়ার করতে হবে আমাদের ক্লাসটা, ঠিক আছে? সো আমি একটু ওয়েট করি, অনেকেই আছেন একটু লেট করে নোটিফিকেশন যায়। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি। সো তাহলে আমি একটু এটা লিখে দিচ্ছি যে শেয়ার করলেই, ঠিক আছে, তার কারণ অনেকে আছেন বুঝে না, ঠিক আছে, শেয়ার করলেই সেই আসলো কেন, ঠিক আছে, ভালো করে দেখেন। তাহলে কি বললাম, শেয়ার করলেই, ঠিক আছে, পিডিএফ নোট ফ্রি। আপনারা বিগত ক্লাসগুলোর পিডিএফ কিন্তু পেয়ে গিয়েছেন, যারা যারা পান নাই আমাদের পেজে মেসেজ করলে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। সো দ্রুত শেয়ার করে ফেলুন ক্লাসটা। আপনারা উপরে ক্যাপশনে দেখতেই পাচ্ছেন আজকের ক্লাসের গুরুত্ব কতটুকু, আমরা কি কি শিখবো, এবং আজকের ক্লাসটা আপনি কখনো আগের কোনো ক্লাসের সাথে কম্পেয়ার করতে পারবেন না। আমরা এত জিনিসপত্র শিখবো আজকে, এবং খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে, যাতে আপনার কখনো আলাদা করে পড়তে না হয়, আপনি ক্লাস থেকে সবকিছু বুঝে যাবেন ইনশাআল্লাহ। শুধু ক্লাসে থাকতে হবে, ঠিক আছে, শুধু ক্লাসে থাকবেন। আচ্ছা, অলরেডি 100 জন মানুষ আমার সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নাসিম বাবু আছেন আমাদের সাথে, সুক্রিয়া ফরিদ আছেন আমাদের সাথে, সালমান আহমেদ আছেন আমাদের সাথে, ইয়াসিন ভাই আছেন আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত শেয়ার করে দিব, শেয়ার করলে আমাদের প্রিমিয়াম নোটটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? আমরা শুরু করছি। আপনারা যারা শেয়ার করবেন, শেয়ার করে ডান লিখে দিবেন, তাহলে আমি বুঝবো, আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে আপনি শেয়ার করেছেন, ঠিক আছে? আচ্ছা, সো আমরা শুরু করছি। আমাদের আজকের টপিকটা কি, আমার বিড়াল ঝগড়া লাগাইছে। আই মিন সরি 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 আমার বিড়াল ঝগড়া লাগা দিছিল দুইটা, এই কারণে। ঠিক আছে, তো আজকের টপিকটা কি পড়বো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা গত ক্লাসের অর্ধেক অলরেডি করেছিলাম, তাই না? দেখেন, আজকে আমরা ঠিক একদম প্রথম থেকেই দেখার চেষ্টা করব। টপিকটা কি, খেয়াল করে দেখেন। টপিকটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা আপনাদের কোথায় দরকার? আপনি যখন যে কোনো কিছু লিখতে যান, প্রত্যেকটা বাক্যের মধ্যে ভার্ব দরকার আছে, এবং প্রত্যেকটা ভার্ব কোনটা কিভাবে কাজ করছে এটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনি অ্যাডভান্স লেভেলে ইংরেজি শিখতে চান এবং প্রপার ওয়েতে লেখা শিখতে চান। শুধু লেখা না, স্পিকিং, রাইটিং, রিডিং, প্রত্যেকটার জন্য এই ভার্ব টপিকটা আপনার দরকার। তবে ভার্ব শেখার আগে আপনাকে বেসিক কিছু টপিক সম্পর্কে ধারণা রাখতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট। এটা এরকম হচ্ছে কেন বুঝলাম না আজকে। ওকে, দেখেন, একটা হচ্ছে সাবজেক্ট, তো ভেজাল করছে ভালোই। আচ্ছা, একটু লাইনে থাকবেন তো, জাস্ট এ বিট, ঠিক আছে? আমি একটু সেটিংসটা দেখে নিই। সেটিংসে কোনো গোলমাল হতে পারে, এইটার কারণে হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, আমরা কি বলছিলাম, যে আমাদের বেশ কিছু টপিক আগে থেকে ক্লিয়ার থাকতে হবে যদি ভার্বটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে চান। একটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কি, অবজেক্ট, অবজেক্টের সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এরপর আরেকটা টপিক আছে যেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। এই কমপ্লিমেন্ট কি সেটাও আমরা দেখব, কোন কাজে আমরা ব্যবহার করি, এবং এটার সাথে ভার্বের সম্পর্কই সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দ্রুত শেয়ার করে দেন, যারা যারা শেয়ার করেছেন দ্রুত ডান লিখে দিন। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করছি। আমরা শুরু করব সাবজেক্ট দিয়ে।
একটা বাক্যের সাবজেক্ট আমরা কিভাবে চিনব? আপনারা সারা জীবন দেখে এসেছেন যে একটা বাক্যের সাবজেক্ট, একটা ভুল ধারণা আছে আমাদের মধ্যে যে একটা বাক্যের সাবজেক্ট সবসময় বাক্যের প্রথমে বসে, তাই না? আপনি যদি কখনো বলা হয় যে আচ্ছা এই বাক্যের সাবজেক্ট কোনটা, আপনার চোখ সবার আগে যেখানে যাবে সেটা হচ্ছে বাক্যের প্রথম অংশে, অর্থাৎ বাক্যের প্রথম যে ওয়ার্ডটা আপনারা মনে করেন এটাই সাবজেক্ট। কথাটা কিন্তু ভুল। একটা বাক্যের সাবজেক্ট বাক্যের যে কোনো অংশের মধ্যে থাকতে পারে এবং সেটা বের করার খুব সহজ একটা উপায় আছে, খুব শর্ট একটা ট্রিক আছে। সাবজেক্ট বের করার একটা শর্ট ট্রিক আছে, এটা মনে রাখবেন। তাহলে বাক্যের মধ্যে যে কোনো জায়গায় সাবজেক্ট থাকুক না কেন আপনি বের করতে পারবেন। ট্রিকটা কি? যারা যারা খাতায় লিখছেন লিখে নেন, আর যারা লিখছেন না শেয়ার দিয়েছেন তারা নোটটা তো পাবেনই, টেনশন নেওয়ার কিছু নাই। দেখেন ট্রিকটা হচ্ছে যে বাক্যের, ঠিক আছে, বাক্যের ভার্বকে কে দ্বারা, ঠিক আছে, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, ঠিক আছে? তাহলে কে দ্বারা বাক্যের যে ভার্বটা থাকবে, বাক্যের যেই ভার্ব থাকবে ওই ভার্বটাকে যদি আপনি কে দিয়ে প্রশ্ন করেন যে তাহলে যে উত্তরটা পাবেন সেই উত্তরটাই হবে হচ্ছে সাবজেক্ট। সে উত্তরটাই পাওয়া যায় সেটি হবে সাবজেক্ট। ঠিক আছে, ক্লিয়ারলি বুঝলাম আমরা? তাহলে খুব সিম্পলি আমরা বলতে পারি কি বলেন তো, একটা বাক্যের মধ্যে যে ভার্বটা আছে, একটা বাক্যের মধ্যে যে ভার্ব থাকবে এই ভার্বটাকে আমরা কে দিয়ে প্রশ্ন করব। এই কে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সে উত্তরটা চোখ বন্ধ করে আপনি সাবজেক্ট বলতে পারবেন। আমরা একটা উদাহরণ দেখি, ঠিক আছে? প্রমাণ দিতে হবে, প্রত্যেকটা ব্যাখ্যার একটা প্রমাণ থাকে, সেই প্রমাণটা আমরা দেখব। এখন অলরেডি 200 মানুষ আমার সাথে যুক্ত আছে, আমি চাই যে মানুষের সংখ্যা বাড়ুক এবং আপনারা শেয়ার দিতে থাকুন, অন্য অন্য যারা আছে তারাও ক্লাসে যুক্ত হোক। একটা বাক্যের সাবজেক্ট চেনা খুব সহজ উপায় দেখেন। যেমন আমি একটা বাক্যে বললাম যে মাদার লিডস মাই ওয়ে, মাদার লিডস মাই ওয়ে, মা আমাকে সবসময় পথ দেখায়, মা আমাকে সবসময় কি করে, লিড করে, পথ দেখায়। তাহলে একটু খেয়াল করে দেখেন তো এখানে ভার্ব কোনটা, কোনটা দ্বারা কাজ বোঝাচ্ছে, কোনটা দ্বারা কোনো কিছু করা বোঝাচ্ছে, সক্রিয়তা বোঝাচ্ছে, ক্রিয়া বোঝাচ্ছে। এই যে লিড, লিড মানে কি বলেন তো? লিড মানে হচ্ছে কি, অর্থাৎ প্রতিনিধিত্ব করা। লিড মানে কি, প্রতিনিধিত্ব করা। তাহলে এই যে কে প্রতিনিধিত্ব করে প্রশ্ন করেন, এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব, কে প্রতিনিধিত্ব করে? উত্তর হচ্ছে মা প্রতিনিধিত্ব করে, মা লিড করে। কে লিড করে? মা লিড করে। তাহলে এখানে খেয়াল করে দেখেন সাবজেক্ট কোনটা বলেন তো? সাবজেক্ট কিন্তু হচ্ছে এখানে মাদার, তাই না? তার মানে এই ক্ষেত্রে আমরা সাবজেক্টটা দেখলাম বাক্যের প্রথমেই আছে, এখানে আর কোনো ভেজাল নেই। তার মানে এই ক্ষেত্রে আমরা দেখলাম কি বাক্যের প্রথমেই কিন্তু সাবজেক্টটা রয়েছে। ঠিক আছে, এখানে কনফিউজড হওয়ার কিছু নাই। এবার দেখেন এমন একটা বাক্য আমি লিখছি যেইটা, আমি এটা একটু উপরে উঠিয়ে দিই, এমন একটা বাক্য লিখছি দেখেন, ওয়াকিং ফাস্ট I reached the station। ঠিক আছে, এটা আরেকটা বাক্য দেখেন, ওয়াকিং ফাস্ট I reached the station। এই বাক্যটা খেয়াল করে দেখেন তো, এই বাক্যটা খেয়াল করেন, আপনার সহসায় মনে হবে আপনি যদি এই ব্যাখ্যাটা না জানতেন, এই শর্ট ট্রিকটা না জানতেন, তাহলে আপনি উত্তর বলতেন যে স্যার ওয়াকিংটা হচ্ছে এখানে সাবজেক্ট, কিন্তু না, ওয়াকিং এখানে সাবজেক্ট না। আপনি খেয়াল করেন এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা? ওয়াকিং ফাস্ট মানে হচ্ছে দ্রুত হেঁটে গিয়ে, দ্রুত হেঁটে গিয়ে। তো এখানে দ্রুত হেঁটে গিয়ে বলা হচ্ছে, হেঁটে গিয়ে, এটা কিন্তু কাজ না, হেঁটে গিয়ে। কিন্তু কাজ কোনটা? আমি পৌঁছালাম, পৌঁছালামটা কাজ। তাহলে মূল কাজ কোনটা, মেইন ভার্ব কোনটা? পৌঁছালাম। এই মেইন ভার্বকে আমরা প্রশ্ন করি কে পৌঁছালো, কে পৌঁছালো বলেন তো? উত্তর কি আসে? আমি পৌঁছালাম। উত্তর কি আসে? আমি পৌঁছালাম। তাহলে কে পৌঁছালো? আমি পৌঁছালাম। খেয়াল করে দেখেন কে দিয়ে প্রশ্ন করলে আমরা যেই শব্দটা পাচ্ছি সেটা অলওয়েজ একটা সাবজেক্ট হবে। তাহলে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করবেন, তাহলে আপনি অলওয়েজ একটা সাবজেক্ট পেয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, লিডস, হ্যাঁ, ভেরি গুড, ক্লিয়ার, বোঝা গেল?
ওকে, সেন্ডিং লাভ, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখছেন আমি চাই সবাই শেষ পর্যন্ত থাকবেন, এবং 200 মানুষ আছে, 200 জন একটা করে শেয়ার দিলেও কিন্তু অনেক হয়ে যায়, এবং আমি চাই 200টা মানুষই আপনারা আমাদের প্রিমিয়াম যে নোটটা আছেন এটা ফ্রিতে পেয়ে যান। প্রিমিয়াম নোটটা ফ্রি পাইতে চাইলে কি করতে হবে? ক্লাসটা শেয়ার দিতে হবে, দ্রুত শেয়ার দিয়ে দেন। তাহলে সাবজেক্টের কনসেপ্ট আমরা বুঝলাম, কিভাবে আমরা সাবজেক্ট বের করব, তাই না? এবার দেখেন অবজেক্টকে কিভাবে সংক্ষেপে বের করা যায়। অবজেক্টকে চেনার উপায় কি? ঠিক আছে, শর্ট ট্রিক, অবজেক্ট চেনার শর্ট ট্রিক। অবজেক্ট আপনি কিভাবে চিনবেন? অবজেক্ট চেনার একটা শর্ট ট্রিক আছে, ঠিক আগেরটার মতোই। এখন আমরা সাবজেক্টের ক্ষেত্রে কি দেখেছি, যে ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাচ্ছি, কিন্তু এক্ষেত্রে কে দিয়ে প্রশ্ন করা যাবে না। তাহলে এখানে আমরা কি করব? সেম ভার্বকে প্রশ্ন করতে হবে। তাহলে ভার্বকে কি করতে হবে? কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি অথবা কি কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। এর আগে আমরা দেখেছিলাম কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় দ্রুত। আপনি যে কোনো ক্লাসে পড়েন না কেন, আপনি যে কোনো পেশায় থাকেন না কেন, আপনার বয়স যাই হোক না কেন, এই ক্লাসটা আপনার জন্য সুপার ইম্পর্টেন্ট। কোনো একটা স্টুডেন্টও আমি চাই না যে ক্লাসটা থেকে চলে যাক, প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাস করবেন। দেখেন, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, ঠিক আছে, পাওয়া যায়, সেটাই কি বলবো আমরা? সেটাকে আমরা বলবো হচ্ছে কি? অবজেক্ট। সেটি হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, যারা লিখছেন তারা একটু লিখে নেন, সেটি কি? অবজেক্ট। ক্লিয়ার? বুঝলাম আমরা? ওকে, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, সুজন সরকার ভাই, আমাদের পেজে একটা মেসেজ করতে হবে, আপনাকে আমাদের অনলাইন ব্যাচ সম্পর্কে ধারণা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন এখানে আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিয়ে একটা বাক্য লিখি। ঠিক আছে, একটা বাক্য লিখি। দেখেন আমি দুইটা বাক্য লিখছি। প্রথম একটা বাক্য লিখব, আই গো টু। প্রথম একটা বাক্য লিখি, এটাকে একটু অন্য কালার দিয়ে লিখলে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, তাহলে লিখলাম আই গো টু স্কুল। আমি স্কুলে যাই। খুবই সাধারণ একটা বাক্য, জাতীয় বাক্য বলতে পারেন আপনি। ঠিক আছে, এটা 1 নম্বর বাক্য। ওকে, 2 নম্বর আমি আরেকটা বাক্য লিখলাম যে ফাদার bought me a toy. বাবা আমাকে একটা খেলনা কিনে দিলেন। ফাদার bought me a toy। দুইটা বাক্য এখানে আছে, তাই না? দুইটা বাক্য এখানে আছে, একটু খেয়াল করে দেখেন, খুব মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, দেখেন আমি কি বলেছিলাম, শর্ট ট্রিক অনুযায়ী আমরা কি করার কথা? ভার্বটা বের করব প্রথমে। শর্ট যে ট্রিকটা আছে সেটা অনুযায়ী কি করব? প্রথমে ভার্বটাকে বের করব। ভার্বটাকে বের করার পর কি দিয়ে প্রশ্ন করব? প্রথমে কি দিয়ে প্রশ্ন করে দেখব উত্তর পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় তাহলে কাকে দিয়ে প্রশ্ন করব। ঠিক আছে, তাহলে প্রথম যে বাক্যটা আছে এটার ক্ষেত্রে আমরা একটু ট্রাই করে দেখি তো। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে এখানে ভার্ব কোনটা বলেন তো? ভার্ব হচ্ছে যাওয়া। ভার্ব মানে কি? কোনো কিছু করা, তাই না? তাহলে এখানে গো মানে কোনো কিছু করা বোঝাচ্ছে, আর এই গোটাই হচ্ছে একটা ভার্ব। এখন আমরা ভার্বটাকে যদি কে দিয়ে প্রশ্ন করি, আমরা একটু আগে দেখেছিলাম কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। তাহলে কে যায়, উত্তর হচ্ছে আমি যাই। তাহলে আমিটা কিন্তু একটা সাবজেক্ট। কে যায়, আমি যাই, এটা বের হয়ে গেল, কোনো সমস্যা নাই। অবজেক্ট বের করার নিয়ম কি দেখলাম? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। আচ্ছা, কি যায়, আমি স্কুলে যাই, কি যায়, উত্তর আসে। কেউ যদি বলে আমি স্কুলে যাই, তাকে কি আমরা কখনো এভাবে প্রশ্ন করি? কি যায় না। কাকে যায়, কোনোটাই কিন্তু উত্তর মেলে না, তাই না? কাকে যায় বা কি যায়, যদি প্রশ্নটা এরকম হলো কোথায় যায়, তখন কিন্তু উত্তর আসতো, এবং কোথায় দিয়ে কখনো অবজেক্ট পাওয়া যাবে না। তাহলে কি যায় বা কাকে যায় কোনোটার উত্তর নাই। তার মানে এই বাক্যের মধ্যে কি নাই? এই বাক্যের মধ্যে কোনো নো অবজেক্ট, অর্থাৎ কোনো অবজেক্ট নাই। এই বাক্যের কি নাই? কোনো অবজেক্ট নাই। ঠিক আছে, এই বাক্যটা দেখেন, ফাদার bought me a toy, বাবা আমাকে একটা খেলনা কিনে দিলেন। আচ্ছা, বটটা এখানে ভার্ব, মানে কিনে দেয়া। বট হচ্ছে এখানে ভার্ব। কে কিনে দিল? উত্তর আসে বাবা কিনে দিল। তাহলে এটা কি একটা সাবজেক্ট। অবজেক্ট বের করার নিয়ম কি বলেন তো? অবজেক্ট বের করার নিয়ম হচ্ছে যে
কি বা কাকে দিয়ে প্রশ্ন করা। আচ্ছা কি কিনে দিল বলেন তো, কি কিনে দিল, কি কিনে দিল? উত্তর হচ্ছে একটা খেলনা কিনে দিল। কি কিনে দিল? একটা খেলনা কিনে দিল। উত্তর আসছে? তাহলে দেখেন আ টয় কিন্তু একটা অবজেক্ট, তাহলে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে অবজেক্ট 1। ঠিক আছে, একটা অবজেক্ট পেলাম আমরা। কাকে কিনে দিল বলেন তো, কাকে কিনে দিয়েছে? এই যে আমাকে কিনে দিয়েছে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি অবজেক্ট 2। তার মানে এই বাক্যের মধ্যে কিন্তু দুইটা অবজেক্ট আছে, আর উপরের বাক্যে কোনো অবজেক্ট ছিল না। এই বাক্যে অবজেক্ট কয়টা? দুইটা। কেন? তার কারণ কি দিয়ে প্রশ্ন করলেও আমরা একটা অবজেক্ট পাচ্ছি, কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা আরেকটা অবজেক্ট পাচ্ছি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বুঝে গেলাম? থ্যাংক ইউ সো মাচ সুজন ভাই, অনেক ধন্যবাদ। যারা যারা দেখছেন আমি চাই সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? আমার সাথে সবাই একটু কমেন্ট করবেন, এবং যারা ভিডিওটা দেখছেন বা ক্লাসটা করছেন সবাই একটু লাইক বাটনে যেটা আছে আর কি একটা লাইক দিয়ে যান, বা লাভ রেক দিলে তো আরো ভালো। এতে হয় কি আমাদের পেজের একটু গ্রোথ হয়, তো আমরা দুই দিক থেকে উপকৃত হই। আমরা ক্লাস নিচ্ছি, আপনারা ফ্রিতে উপকৃত হচ্ছেন, এবং আমরা আপনাদের যে রিয়াকশন শেয়ার এগুলো থেকে আমরা একটু উপকৃত হই আর কি। ঠিক আছে, সবাই একটু শেয়ার করেন। এবং আমরা এই জায়গাটা বুঝলাম, তাই না? আর কোনো কনফিউশন আছে? থাকার কথা না, কিন্তু আর কোনো কনফিউশন থাকার কথা না। আমার মনে হয় যে এই জায়গাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি এটা একটু মুছে দিলাম। আমরা সাবজেক্ট চিনলাম, আমরা অবজেক্ট চিনলাম। আমাদের আরেকটা ব্যাপার আছে, দ্যাটস কল কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমরা কমপ্লিমেন্টটা দেখার চেষ্টা করব। দেখেন, কমপ্লিমেন্ট কথার অর্থ কি বলেন তো? কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে পূরক। কমপ্লিমেন্ট মানে কি? পূরক। পূরক মানে হচ্ছে কি একজন আরেকজনের আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে বোঝেন, যমজ বলা চলে, সোজা হিসাব। তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে যমজ বলতে পারেন, যমজ বা পূরক। পূরক কাকে বলি আমরা? ধরেন আপনার মতোই ঠিক একই রকম দেখতে আর একটা ভাই আছে, আপনার টুইন ব্রাদার। তাহলে ওই ব্যক্তিকে আপনার পূরক বলা যেতে পারে, আপনার ভাইকে আপনার পূরক বলা যেতে পারে। তাহলে আপনারা কি একে অপরের পরিপূরক, তাই না? তার মানে কি একে অপরের পরিপূরক মানে কি? অর্থাৎ দুইটাই আসলে একই রকম, দুইজন দেখতে একই রকম। ঠিক কমপ্লিমেন্টের ব্যাপারটা এরকম। কমপ্লিমেন্ট মানে হচ্ছে বেসিক্যালি একটা অংশের সাথে দেখতে একই রকম। আমরা সেটা দেখবো আসলে কি জিনিস। দেখেন, তাহলে কমপ্লিমেন্ট অর্থ কি? পূরক। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা ব্যবহার করার কোথায় আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, তার মধ্যে একটা বাক্য লিখি আমি, যে আই মেড হিম, we made him, we made him। আচ্ছা আমাকে বলেন তো, একটা সাবজেক্ট একটা বাক্য কমপ্লিট হওয়ার জন্য, একটা বাক্য কমপ্লিট অর্থ প্রকাশ করার জন্য তিনটা জিনিস সব সময় দরকার। একটা হচ্ছে যদি ওই বাক্যটা সাবজেক্ট থাকে, ওই বাক্যটা যদি একটা ভার্ব থাকে, এবং ওই বাক্যটা যদি অ্যাপ্রোপ্রিয়েট একটা অবজেক্ট থাকে। তো এই তিনটা জিনিস হলেই কিন্তু একটা বাক্যের সম্পূর্ণ অর্থ দেওয়ার কথা। এবং প্রত্যেকটা প্রায় ম্যাক্সিমাম বাক্যেই কিন্তু দেখবেন হয় সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই একটা ফরমেশন মেনটেন করে মোটামুটি সবগুলো বাক্য হয়ে যায়। কিন্তু এখানে খেয়াল করে দেখেন তো, উই, আচ্ছা মেড মানে কি? বানালো। মেড মানে কি? বানানো। তাহলে এখানে যদি বলি কে বানালো, উত্তর আসে আমরা বানালাম। তাহলে এটা একটা সাবজেক্ট, তাই না? আর এটা তো একটা ভার্ব, আমরা দেখেছি, তাই না? আচ্ছা, কি বানালাম? তাকে বানালাম। তাহলে আমরা কি বলতে পারি? এটা কি? বা কাকে বানালাম? তাকে বানালাম। তাহলে এটাকে আমরা অবজেক্ট বলতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখেন তো এই বাক্যটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটাই আছে। তাহলে তার মানে তো এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার কথা, তাই না? যেহেতু তিনটা বৈশিষ্ট্য এর মধ্যে আছে। কিন্তু খেয়াল করেন, এটা বাংলা যখন আমরা করি তখন এর অর্থটা কি দাঁড়ায়? আমরা তাকে বানালাম। আচ্ছা বলেন তো এটা কোনো অর্থ দাঁড়ায়? আমরা তাকে বানালাম, প্রশ্ন থেকেই যায় না যে কি বানালাম? আমরা তাকে কি বানালাম? উত্তর হতে পারে আমরা তাকে বোকা বানালাম, আমরা তাকে ক্যাপ্টেন বানাইলাম, আমরা তাকে কি বলা যায় ফুল বানালাম, আমরা তাকে স্টুডেন্ট বানালাম, আমরা তাকে আমার টিচার বানালাম, ঠিক আছে, নেতা বানালাম। তার মানে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এই তিনটা থাকা সত্ত্বেও একটা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, করছে। এবং এই মুহূর্তে যখন সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব থাকা সত্ত্বেও কোনো বাক্য তার অর্থ প্রকাশ করতে পারে না, তখন একটা এক্সট্রা অংশ আমাদের টেনে নিতে হয়। যেমন আমরা তাকে বানালাম, কি বানালাম? ধরেন আপনি বললেন যে নেতা বানালাম,
এই যে নেতাটাকে আপনি নিয়ে আসলেন, এটা কি অবজেক্টের বাইরের একটা শব্দ, তাই না? অবজেক্টের বাইরে একটা শব্দ, এইটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্ট। কি বলি আমরা? কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই যে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? বুঝলাম? আচ্ছা, এখন এটাকে আরো সহজ ভাষায় বুঝাই আমি। আপনারা এই যেটা বুঝাইলাম এটা হচ্ছে আপনার অ্যানালাইটিক্যাল গ্রামার, এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল গ্রামার। আর একটা সহজ ভাষায় বুঝায়, যেমন আমরা বলি আমার বাবা ডাক্তার। দেখেন, আমার বাবা ডাক্তার, আমার বাবা ডাক্তার। আচ্ছা, আমাকে বলেন তো আমার বাবা যেই ব্যক্তি, আমার বাবা যে ব্যক্তি, ডাক্তারও তো সেই ব্যক্তি, একই ব্যক্তি না? আমরা যদি বলি যে মাই ফাদার ইজ আ ডক্টর, তাহলে এই যে ডাক্তার যে ব্যক্তি, আমরা ডাক্তার কাকে বলছি? ডাক্তার বলছি তো আমার বাবাকে ডাক্তার বলছি। তাহলে আমার বাবা যেই ব্যক্তি, ডাক্তারও তো একই ব্যক্তি, অথবা ডাক্তার যে ব্যক্তি, আমার বাবাও সেই ব্যক্তি। তাহলে এই বাক্যের মধ্যে আমরা কি বলতে পারি যে এই মাই ফাদার এবং ডক্টর, ঠিক আছে, বা আ ডক্টর, এই যে দুইটা অংশ, এই দুইটা কি একে অপরের পরিপূরক না? একজন আরেকজনের মতো কি আইডেন্টিক্যাল না? কারণ দুইটা দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। ডক্টর দ্বারাও যে ব্যক্তিকে বোঝায়, মাই ফাদার দ্বারা একই ব্যক্তিকে বোঝায়। তার মানে আমরা এটাকে কি বলতে পারি? এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট। কারণ কি বলেছিলাম? কমপ্লিমেন্ট মানে পূরক, একজন আরেকজনের মতো দেখতে হবে, তাই না? একজন আরেকজনের মতো দেখতে হবে। ওকে, আমরা একটা বাক্য নিই এখান থেকে। দেখুন, এখানে আমাদের সাথে আছেন রাজ ভাই, আছেন আরিফ ভাই, তারপরে হচ্ছে ঝুমা মণ্ডল আছেন আমাদের সাথে আছেন সুজন ভাই, তারপরে আসিফ ভাই, খুশি আপু। ঠিক আছে, তো খুশি আপুর একটা উদাহরণ নিই আমি। ঠিক আছে, ধরেন খুশি আপুর কথা বলি, যে খুশি ইজ মাই এল্ডার ব্রাদার, এল্ডার সিস্টার, অর্থাৎ খুশি হচ্ছে আমার বড় বোন। খুশি কি আমার বড় বোন। আচ্ছা, আমাকে বলেন তো, এই যে খুশি যেই ব্যক্তি মাই এল্ডার সিস্টার, এই অংশটা, এই মাই এল্ডার সিস্টার, আমার বড় বোন, সে একই ব্যক্তি না? কারণ আমার বড় বোন দ্বারা আমি কাকে বুঝাচ্ছি? আমার বড় বোন দ্বারা আমি বুঝাচ্ছি খুশিকে, তাই না? তার মানে আমরা বলতেই পারি যে খুশি এবং মাই এল্ডার সিস্টার, এই অংশ দুইটা একটা আরেকটার পূরক, একটা আরেকটার যমজ, দুইটা দ্বারা একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এই কারণে আমরা বলতে পারি যে একটা আরেকটার কমপ্লিমেন্ট, একটা আরেকটার কি কমপ্লিমেন্ট। তাহলে এই যে খুশির কমপ্লিমেন্ট কোনটা? খুশির কমপ্লিমেন্ট হচ্ছে মাই এল্ডার সিস্টার। আমার বাবার কমপ্লিমেন্ট কি? আমার বাবার কমপ্লিমেন্ট হচ্ছে ডাক্তার। ঠিক আছে, যেমন লিমন স্যার, আপনি যদি বলেন যে লিমন স্যার ইজ আ স্টুডেন্ট। আচ্ছা, লিমন স্যার, লিমন যে স্টুডেন্ট, সে একই ব্যক্তি, তাহলে লিমন স্যারের কমপ্লিমেন্ট কি হবে? স্টুডেন্ট। ঠিক আছে, লিমন স্যারের কমপ্লিমেন্ট কি হবে? স্টুডেন্ট। ক্লিয়ার? বোঝা গেল? কনসেপ্ট কি বুঝলাম আমরা সবাই? ক্লিয়ার? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস রিভিউ চাই ইনশাআল্লাহ। ঠিক আছে, ভেরি গুড, ক্লিয়ার। আচ্ছা, এইটুকু তো বুঝলাম। এখন কথা হলো যে স্যার, কমপ্লিমেন্ট তো বুঝলাম, খুবই ভালো কথা। কমপ্লিমেন্টেরও কিন্তু দুইটা প্রকারভেদ আছে। ঠিক আছে, কমপ্লিমেন্টের দুইটা প্রকারভেদ আছে। দেখেন, এই যে কমপ্লিমেন্ট আছে না, এই কমপ্লিমেন্টকে দুই ভাগে বিভক্ত করা যায়। ঠিক আছে, কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার। একটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি বলা হয়? সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, একটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং আরেকটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন এই দুইটা কি খায় না মাথায় দেয়? কিভাবে মনে রাখবো? খুব সহজ হিসাব, আমি বাক্যের মাধ্যমে বোঝাচ্ছি। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে সাবজেক্ট এর কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? সাবজেক্ট এর কমপ্লিমেন্ট। খুব মনে রাখবেন, খুব সোজা মনে রাখবেন। আমি কি বললাম? যেমন লিমনের কমপ্লিমেন্ট কোনটা? টিচার। লিমন ইজ এ টিচার, তাহলে লিমনের কমপ্লিমেন্ট হচ্ছে টিচার। ইউ আর আ ফুল, ইউ এর কমপ্লিমেন্ট ফুল। ঠিক আছে, আপনি যদি বলেন দ্য ওয়েদার ইজ হট, ওয়েদারের কমপ্লিমেন্ট হট, তাই না? কারণ দুইটা একই, ওয়েদার দ্বারা হটকে প্রকাশ করা হচ্ছে, হট দ্বারা ওয়েদারকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট এর কমপ্লিমেন্টকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি, সেম ভাবে অবজেক্ট এর কমপ্লিমেন্টকে আমরা বলি অবজেক্ট কমপ্লিমেন্ট। খুব সিম্পলি এটা এইভাবে মনে রাখবেন। ঠিক আছে, সাবজেক্ট এর কমপ্লিমেন্টকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর অবজেক্ট এর কমপ্লিমেন্টকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার?
ফার্স্ট টাইম ক্লাস করছি, সুমাইয়া খাতুন আপু ক্লাস করতে থাকুন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ তাপস দাস দাদা, ক্লাসে লেগে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখেন তাহলে আমরা এবার দেখি একটু আমরা একটা বাক্য দিয়ে দেখার চেষ্টা করব। আমি প্রথমে একটা বাক্য লিখেছিলাম, তাই না, যে যেমন আমরা একটা বাক্য লিখেছিলাম যে ফাদার বট মি আ পেন অর ফাদার বট মি আ টয়, রাইট? ফাদার, ঠিক আছে, ফাদার বট মি আ টয়, বাবা আমাকে একটা কি কিনে দিল, একটা খেলনা কিনে দিল। ফাদার বট মি আ টয়, এখানে দেখেন কি আছে বলেন তো, এখানে কি কমপ্লিমেন্ট আছে বলেন? ফাদার বট মি আ টয়, এখানে কি কমপ্লিমেন্ট আছে একটু বলেন তো, দ্রুত কমেন্ট করে জানান, দ্রুত কমেন্ট করে জানান এখানে কমপ্লিমেন্ট আছে কিনা। ঐশী আপু, জোস, থ্যাংক ইউ। স্যার স্পোকেনের কোর্স চালু আছে কি? জি, আমাদের স্পোকেনের কোর্সে ভর্তি চলছে। আমাদের স্পোকেনের কোর্সে প্রবাবলি কালকে আমাদের নতুন একটা ব্যাচ লঞ্চ হবে, ক্লাস শুরু হবে 1 তারিখ থেকে। জি, অবশ্যই রেকর্ড পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, কিন্তু রেকর্ডটা পেয়ে যাবেন। যারা এখন পরে যুক্ত হয়েছেন আমাদের ক্লাসটা শেয়ার করলে কিন্তু এই ক্লাসের প্রিমিয়াম নোটটা ফ্রি পেয়ে যাবেন। সো একবার করে শেয়ার করে দিন, ওকে? তাহলে দেখেন ফাদার বট মি আ টয়, এখানে কি কমপ্লিমেন্ট আছে কিনা বলেন? ফার্স্ট টাইম, খুবই ভালো লাগছে মুহিত ভাই। আচ্ছা, সুমাইয়া আপু বলেছেন না নাই, জাহিদুল ভাই বলেছেন আঠয়, আমরা দেখবো আঠয় কিনা, ঠিক আছে? আচ্ছা আমাকে বলেন, একজন বলেছেন আঠয়, আমরা ওনার অ্যান্সারটা একটু জাস্টিফাই করি। দেখেন আমাদের প্রমাণ করতে হবে যেখানে কমপ্লিমেন্ট আছে কিনা। কমপ্লিমেন্ট মানে কি? অবজেক্টের একটা অংশ সাবজেক্টের সাথে মিলতে হবে। তাহলে এই যে ফাদার মানে কি বাবা না? আচ্ছা বাবা, এই বাবাকে বোঝানো হচ্ছে এরকম কোন শব্দ এখানে আছে দেখেন তো। আচ্ছা মি শব্দ দ্বারা কি বাবাকে বোঝানো হচ্ছে? মি মানে তো আমাকে দ্বারা কি বাবাকে রেফার করা হচ্ছে, বাবাকে বোঝানো হচ্ছে? নো। আর টয়, এই একটা খেলনা দ্বারা কি বাবাকে বোঝানো হচ্ছে? আমরা বাবার সামনে গিয়ে বললেন যে ফাদার ইউ আর নাথিং বাট এ টয়, হ্যাঁ, আপনার পিঠ আর বাবার হাত, বাকিটা ইতিহাস হয়ে যাবে, ঠিক আছে? আপনার পিঠের উপরে কমপ্লিমেন্ট লিখবে আপনার বাবা। যদি আপনি কি করেন, আপনার বাবাকে একটা টয় বলেন, তার মানে আর টয় কিন্তু বাবা না, এই বাবার সাথে কিন্তু কোনো শব্দ এখানে মিলছে না। এখানে বট হচ্ছে একটা ভার্ব, বট কি একটা ভার্ব, তাহলে ভার্ব গেল, এখানে দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্টের একটাও কিন্তু ফাদারের সাথে মিলছে না, তার মানে আমরা কি বলতে পারি, এখানে হচ্ছে নো কমপ্লিমেন্ট, ঠিক আছে? নো কমপ্লিমেন্ট, এখানে কি নো কমপ্লিমেন্ট। ক্লিয়ার? বুঝলাম আমরা? বাহ, স্মাইল গুনি ভাই, না বট তো ভার্ব, ওকে, ভেরি গুড। তার মানে আমরা বুঝলাম, ক্লিয়ার না? এখানে কোনো কি নাই, কমপ্লিমেন্ট নাই। আচ্ছা তাহলে আমি আরেকটা বাক্য লিখি, ঠিক আছে? ঠিক আছে, দেখেন বললাম কি, মাই ফাদার হ্যাজ গিভেন me, my father has given me his favorite bike. আমার বাবা দেখেন, my father has given me a favorite bike, আমার বাবা কি করলেন, আমাকে তার পছন্দের যে গাড়িটা আছেন সেটা দিয়ে দিয়েছেন। খেয়াল করে দেখেন তো, এখানে my father has given me his favorite bike, এই বাক্যের মধ্যে অবজেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে কিনা? উত্তর হচ্ছে নো কমপ্লিমেন্ট। এই বাক্যের মধ্যেও কিন্তু কোনো কমপ্লিমেন্ট নাই, তার কারণ দেখেন খেয়াল করে, মি মানে আমাকে বোঝায়, আর হিজ ফেভারিট বাইকের সাথে তো বাবাকে তুলনা করা যাবে না। এবার বাবাকে আপনি তুলনা করতে পারবেন এমন একটা বাক্য লিখি যেটাতে কমপ্লিমেন্ট বিদ্যমান। যেমন আপনি বলছেন কি, I was a patient for 3 weeks, ঠিক আছে? I was a patient for 3 weeks, আমি 3 সপ্তাহ যাবত একটা রোগী ছিলাম। দেখেন তো খেয়াল করে এই অংশের মধ্যে, আচ্ছা আমি যে ব্যক্তি, এই রোগী, আ পেশেন্ট, এই সে একই ব্যক্তি না? আমি যে ব্যক্তি, এই পেশেন্ট তো একই ব্যক্তি, তার মানে আমি কি বলতে পারি, এই যে আমি কি বলতে পারি যে আয়ের কমপ্লিমেন্ট কোনটা, আ পেশেন্ট, আয়ের কমপ্লিমেন্ট কোনটা, আ পেশেন্ট। আচ্ছা আইটা কি বলেন তো, আইটা একটা সাবজেক্ট, তাই না? আমরা জানি না, বলেন তো কে, আমরা যদি বলি যে কে ছিল, উত্তর হচ্ছে আমি ছিলাম। কে পেশেন্ট ছিল, আমি ছিলাম। তাহলে খেয়াল করেন আইটা একটা সাবজেক্ট। আচ্ছা সাবজেক্টের কমপ্লিমেন্ট কি পেলাম আমরা,
আ পেশেন্ট, তাহলে সাবজেক্ট এর কমপ্লিমেন্টকে আমরা কি বলতে পারি? সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি। তাহলে আমরা আ পেশেন্টকে কি বলবো বলেন তো? সাবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝা গেল? সাবজেক্ট কমপ্লিমেন্ট আমরা কিভাবে বের করব? সাবজেক্ট এর কমপ্লিমেন্ট। দেখেন আই যে ব্যক্তি, আ পেশেন্টও কিন্তু একই ব্যক্তি, দুই শব্দ দ্বারা একজন ব্যক্তিকে রেফার করা হচ্ছে, একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এন্ড দ্যাটস ওয়াই তারা একে অপরের পরিপূরক, আর এই কারণেই এটাকে আমরা বলছি কমপ্লিমেন্ট। তাহলে এটা কার কমপ্লিমেন্ট? আয়ের কমপ্লিমেন্ট হচ্ছে যে সে একজন পেশেন্ট ছিলেন, তাহলে আ পেশেন্ট হচ্ছে আয়ের কমপ্লিমেন্ট। তাহলে আইটা সাবজেক্ট, সাবজেক্ট এর কমপ্লিমেন্ট কি আছে? আ পেশেন্ট। তাহলে এই জন্য আমরা এটাকে বলছি সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? বুঝলাম? ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটু বলে নেই, আমাদের কিন্তু গ্রামার ওয়ালার আমার একটা কোর্স আছে। আপনি যেমন দেখছেন যে আমি এখানে পড়াচ্ছি, ঠিক সেম ওয়েতে আমাদের গ্রামার ওয়ালা কোর্সেও কিন্তু আমরা একদম শূন্য থেকে, যারা কিছুই পারেন না, মানে কিছুই না, আপনি একদম কোনোদিন গ্রামার খুলেও দেখেননি, এরকম মানুষজনও চাইলে শূন্য থেকে গ্রামারের বস হওয়া পসিবল, এবং সেটা মাত্র 60 দিনে, 60 ডেইজে। জাস্ট ইমাজিন যে মাত্র 60 দিনে আপনি গ্রামারের বস হয়ে যাচ্ছেন। এটাও পসিবল। আমাদের রেকর্ডেড কোর্স, আমাদের এই কোর্সটা 50% ডিসকাউন্টে মাত্র 750 টাকায় সেল হচ্ছে এখন। কত? 50% ডিসকাউন্টে মাত্র 750 টাকায়। সো আপনি যদি এই কোর্সটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, ভর্তির নিয়ম এবং আদার্স, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন 07401767774। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে গ্রামার কোর্স সম্পর্কে ডিটেলস আলোচনা করে বলা হবে। ক্লিয়ার? আচ্ছা, মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই মাঝখানে আসছেন তো, এই কারণে বুঝতে পারছেন না হয়তোবা। আচ্ছা, আমার কি সাউন্ড নাই? আমার কি সাউন্ড চলে গেছে? আমি তো সাউন্ড শুনতে পাচ্ছি না। ঠিক হওয়ার কথা, দেখেন তো। ওকে, থ্যাংক ইউ। কমপ্লিমেন্ট বুঝতে পারিনি? আমার কথা কি শোনা যাচ্ছে? আমি তো নিজে শুনতে পাচ্ছি না। হোয়াটস দ্য রিজন? ও, তার মানে আমার এখানেই সমস্যা ছিল। আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু, হ্যাঁ, এবার একটু কষ্ট করে যারা যুক্ত হয়েছেন সবাই একবার করে শেয়ার দিয়ে দিই, কারণ আজকের ক্লাসটা শেয়ার করলে, প্রত্যেকটা স্টুডেন্ট একবার শেয়ার করলে কিন্তু ক্লাসটার পিডিএফটা পেয়ে যাবেন, প্রিমিয়াম পিডিএফ, যেটা আমরা কখনোই শেয়ার করি না এবং বিক্রি করি না কারোর কাছে। এটা আমাদের একদম নিজের হাতে তৈরি করা। এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র শেয়ার করে দিলেই। জি, ক্লাসটা রেকর্ডেড থাকবে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝলাম। তাহলে একটু দ্রুত শেয়ার করে দিই, সবাই দ্রুত শেয়ার করে দিচ্ছি। এবার আমরা একটু মেইন আলোচনায় চলে যাব। এখন খেলা শুরু হবে, এখন ভার্বের খেলা শুরু হবে। আচ্ছা, আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বুঝলাম, অবজেক্ট কমপ্লিমেন্ট বোঝা লাগবে না? আপনারা তো মনে করে দিলেন না আমাকে যে স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট বাকি আছে। দেখেন, আমরা একটা বাক্য লিখেছিলাম না, উই মেড হিম ক্যাপ্টেন। আমরা তাকে ক্যাপ্টেন বানাইলাম, ঠিক আছে? বাট দে মেড মি, but they elected me as a leader. খেয়াল করে দেখেন তো এই বাক্য দুইটার মধ্যে কিভাবে বের করব। দেখেন, they elected me as a leader, এই দুইটা বাক্যের মধ্যে কি ঘটছে দেখেন। এখানে উই আছে। আচ্ছা, উইটা একটা সাবজেক্ট না বলেন তো? উইটা একটা সাবজেক্ট, সাবজেক্টের সাথে মেলে এখানে এমন কিছু আছে। আমরা তাকে ক্যাপ্টেন বানাইলাম, প্রতিনিধি বানালাম, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। আচ্ছা, আমাকে বলেন তো এই বাক্যের মধ্যে এই উই এর সাথে মেলে এমন কোন শব্দ আছে? এখানে উই এর সাথে মিলে যায় এমন কোন শব্দ আছে? বলেন তো, আছে? স্যার আমার স্টুডেন্ট, এখানে কি স্টুডেন্ট অবজেক্ট বলা যাবে কিনা, জাস্ট কমপ্লিমেন্ট বলতে হবে? আচ্ছা, আপনার নাম হচ্ছে মাইজুল ইসলাম। আমি এটা উত্তর দিচ্ছি একটু পরেই। স্যার কমপ্লিমেন্টের সংজ্ঞাটা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি।
আমি কমপ্লিমেন্টের সংজ্ঞাটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি কমপ্লিমেন্টের সংজ্ঞাটাও দিয়ে দিব, দ্রুত একটু শেয়ার করে দিবেন সবাই। দেখেন খেয়াল করে, সাবজেক্টের এই অংশের সাথে কোনো শব্দের মিল নাই, তার মানে এই বাক্যের মধ্যে সাবজেক্টের কোনো কমপ্লিমেন্ট নাই। এই বাক্যের মধ্যে কি সাবজেক্টের কোনো কমপ্লিমেন্ট নাই, কারণ উই দ্বারা কিন্তু হিমকে বোঝায় না, উই দ্বারা কিন্তু ক্যাপ্টেনকে বোঝায় না, তাই না? এবার দেখেন, উই মেড হিম ক্যাপ্টেন। আচ্ছা বলেন তো, হিম মানে কি? তাকে। হিম মানে হচ্ছে তাকে, তাকে আমরা বানাইলাম, কি বানাইছি? ক্যাপ্টেন বানাইছি। তাহলে যেই ওই যে সে যে ব্যক্তি, সে যে ব্যক্তি, এই ক্যাপ্টেনও কিন্তু একই ব্যক্তি, তাই না? এই ক্যাপ্টেন কি একই ব্যক্তি না? সে যে ব্যক্তি, এই ক্যাপ্টেনও একই ব্যক্তি না? হিমের সাথে ক্যাপ্টেনের মিল আছে না? হিমের সাথে ক্যাপ্টেনের মিল আছে না? বলেন, এই হিমটা কি? আমরা তাকে ক্যাপ্টেন বানালাম, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম, তাকে বানালাম ক্যাপ্টেন। তাহলে সে যে ব্যক্তি, ক্যাপ্টেনও সে একই ব্যক্তি, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? এখানে খেয়াল করে দেখেন, উই মেড হিম ক্যাপ্টেন। কাকে বানালাম? কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা শিখেছি অবজেক্ট পাওয়া যায়, তাই না? তাহলে কাকে বানালাম? তাকে বানালাম। তাহলে আমরা দেখছি যে হিমটা একটা অবজেক্ট, আর অবজেক্টের কমপ্লিমেন্ট কোনটা? ক্যাপ্টেন। আর আমরা একটু আগে দেখলাম যে অবজেক্ট এর কমপ্লিমেন্টকে আমরা বলি অবজেক্ট কমপ্লিমেন্ট, এই কারণে এটাকে বলবো আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, ঠিক আছে? এই কারণে আমরা কি বলবো? অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? বুঝলাম? যারা 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 বোঝেন না, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। যারা যারা সংজ্ঞাটা চাচ্ছেন, কমপ্লিমেন্টের সংজ্ঞা চাচ্ছেন, আমি দিয়ে দিচ্ছি একটু পরে, ঠিক আছে? ওকে, অনেক ধন্যবাদ। এই দ্বিতীয় বাক্যটা দেখেন, দে ইলেক্টেড মি অ্যাজ এ লিডার। তাহলে দের সাথে কি কোনো শব্দের মিল আছে এখানে? দেখেন তো, দে মানে তারা, তারা আমাকে একজন নেতা হিসেবে নির্বাচিত করলেন। তাহলে এখানে দেখেন তো, দের সাথে কিন্তু কোনো শব্দের এখানে মিল নাই, তাই না? তাহলে আমরা বলতেই পারি যে দের কোনো কমপ্লিমেন্ট এই বাক্যের মধ্যে নাই। কার কমপ্লিমেন্ট আছে? আমরা যদি মি কে বলি, মি মানে কি? আমাকে। আমাকে কি হিসেবে নির্বাচিত করলো? একটা লিডার। তাহলে আর লিডার, যে লিডার সেই কিন্তু আমি, আমি যে ব্যক্তি, লিডারও কিন্তু একই ব্যক্তি। আর মিটা এখানে একটা অবজেক্ট, মিটা কি একটা অবজেক্ট, আর অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কি আছে? আর লিডার, কারণ এটা একটা পূরক হিসেবে কাজ করছে, একই অর্থ দিচ্ছে, দুইটা ব্যক্তি একই ব্যক্তিকে রেফার করছে, তাই না? এই কারণে আমরা এটাকে কি বলবো? একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। কি বলবো আমরা? অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? বুঝলাম? বোঝা গেল স্যাররা? ভেরি গুড। যারা বুঝতে পারছেন খুবই ভালো, যারা বুঝতে পারছি না, আচ্ছা মিলন, আপনারা যারা বুঝতে পারছেন না, আমি শিওর আপনারা ক্লাসের মাঝখানে যুক্ত হয়েছেন, ঠিক আছে? ক্লাসের মাঝখানে যুক্ত হলে কিন্তু এই জায়গাটা বুঝবেন না, একটু পরে আবার বোঝা শুরু করবেন। থাকেন, ক্লাসে থাকেন, যায়েন না, ঠিক আছে? এবার দেখেন, আপনারা যারা কমপ্লিমেন্টের সংজ্ঞাটা চেয়েছিলেন, আমি কমপ্লিমেন্টের সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। যদিও পৃথিবীতে কোনো জায়গাতে আপনাকে কখনো কোনো টার্ম জিজ্ঞেস করা হবে না যে এই গ্রামারটা কাকে বলে, কি, এটা কখনোই কাজে লাগবে না আপনার। এই জন্য আমি কখনোই কাকে বলে এটা কখনোই পড়াই না, ঠিক আছে? বাট আপনারা চাচ্ছেন জন্য আমি বলে দিচ্ছি। দেখেন, কমপ্লিমেন্ট হচ্ছে যে সাবজেক্ট কিংবা অবজেক্টের যে অংশ, ঠিক আছে, সাবজেক্ট কিংবা অবজেক্টের সাথে, এটা সাথে দিই, এর সাথে অবজেক্টের যে অংশ হুবহু মিলে যায়, তাকে আমরা বলি কমপ্লিমেন্ট, ঠিক আছে? সাবজেক্ট কিংবা অবজেক্টের সাথে অবজেক্টের যে অংশ হুবহু মিলে যায়, তার মানে কি অবজেক্টের একটা অংশ সেটা সাবজেক্টের সাথেও মিলতে পারে, আবার অবজেক্টের সাথেও মিলে যেতে পারে, ঠিক আছে? যেমন আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে আই এম আ স্টুডেন্ট। যারা যারা পরে আসছে তাদের জন্য এইটুকু দিই, একটু পরে আবার বলবে যে স্যার কিছু বুঝে না, খালি পার হয়ে যায়। আই এম আ স্টুডেন্ট। আচ্ছা বলেন তো, অবজেক্টের একটা অংশ, আর স্টুডেন্ট একটা অবজেক্টের অংশ না? হ্যাঁ, অবজেক্টের একটা অংশ না? কার সাথে মিলে যাচ্ছে? আর স্টুডেন্ট, যে একটা ছাত্র সেই তো আমি, যে একটা ছাত্র সেই তো আমি। তাহলে অবজেক্টের একটা অংশ, দেখেন এই যে সাবজেক্ট কিংবা অবজেক্টের অংশ সাথে অবজেক্টের অংশ মিলে যায়, তাহলে অবজেক্টের একটা অংশ সাবজেক্টের সাথে মিলে যাচ্ছে, এই কারণে এই অংশটাকে আমরা বলবো এই সাবজেক্টের কমপ্লিমেন্ট। এই আয়ের কমপ্লিমেন্ট হচ্ছে আ স্টুডেন্ট। ক্লিয়ার? বুঝলাম? যারা বুঝেন নাই পরবর্তীতে তারা এইটুকু বুঝতে পারেন।
আচ্ছা জুবাইর আহমেদ, একটু আমাদের পেজে মেসেজ করতে হবে ভাইয়া, আমাদের গ্রামার কোর্সটা সম্পর্কে জানতে গেলে একটু পেজে মেসেজ করতে হবে। আচ্ছা স্যার, আমার এক টিচার বলেছে স্টুডেন্টকে অবজেক্ট বলতে হবে, কমপ্লিমেন্ট বলা যাবে না। আচ্ছা মাইজুল, আপনার শিক্ষক ঠিকই বলেছেন, তার কারণ কমপ্লিমেন্ট হচ্ছে একটা অবজেক্টের ভার্সন। একটা অবজেক্ট হচ্ছে একটা বাক্যের গঠনের মধ্যে কিন্তু আছে, কিন্তু একটা বাক্যের গঠনের মধ্যে কিন্তু আমরা কমপ্লিমেন্টকে রাখি না। আমরা কি বলি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা কিন্তু কখনোই বলি না সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। কেন বলি না? তার কারণ কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টের একটা অংশ মাত্র, কিন্তু অবজেক্টের ভিতরে কিন্তু আরো অনেক জিনিস আছে। অবজেক্টটা কিন্তু আরো বিস্তৃত, অবজেক্টের ছোট্ট একটা অংশ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। আর এই কারণে আমরা ডিরেক্টলি শব্দটাকে কমপ্লিমেন্ট হিসেবে স্ট্রাকচারে জায়গা দিতে পারবো না, এটাকে আমাদের অবজেক্ট হিসেবেই কথা বলতে হবে। বাট যখন চিহ্নিত করতে বলা হবে যে এটা কি হিসেবে কাজ করেছে, তখন আপনি বলতে পারবেন এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আমরা এবার একটু মেইন আলোচনায় চলে যাচ্ছি। আমি একটু আস্তে ধীরে আলোচনা করব, আমাকে বলেন তার আগে আমি একটু চাই 130 জন ব্যক্তি 130টা শেয়ার দিবেন। ঠিক আছে, এখন আপনি বলতেই পারেন যে স্যার খালি এত শেয়ার কেন করেন? ক্লাসের মধ্যে স্টুডেন্ট না থাকলে না টিচারের মানে জমে না, আসলে ভিতরে একটা এনার্জিটা আসে না। তো একটু নিয়ে আসি না, একটু আমরাও ক্লাস করি ভালো করে, আপনারাও শেখেন, আপনাদের টাইম লাইনে যারা আছে তারা একটু দেখুক। একটা ক্লাসই তো, একটু শেয়ার দিলে কি হয়? দ্রুত শেয়ার করে ফেলেন। 130 জন ব্যক্তি 130 বার শেয়ার করবেন। যারা অলরেডি শেয়ার করেছেন আরো একবার করে করেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শাফিন ভাই, শান্ত শাফিন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এবার আমরা দেখব যে ভার্বের যে বাকি অংশটা সেইটা আমরা কিভাবে কন্টিনিউ করব। ভার্ব সম্পর্কে আমরা বেসিক কিছু ধারণা রেখেছিলাম। ফানিড ভার্ব কাকে বলে, নন ফানিড ভার্ব কাকে বলে। আজকে আমরা ফানিড নন ফানিডের ভিতরে ঢুকে এগুলাকে পোস্টমর্টেম করার ট্রাই করব। কি করব? পোস্টমর্টেম করার ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ, এইদিকে আসেন ম্যাম, আপনার রিফ্লেকশন এখানে আসে। ওকে, তাহলে দেখেন কি বললাম যে ভার্ব সম্পর্কে আমরা একটু ক্লিয়ার ধারণা রাখি। হ্যাঁ ক্লিয়ার আছে, ইটস গুড। ম্যাম আপনি তো ক্লাস নেন না, সবাই জিজ্ঞেস করে যে ম্যাম মিম ম্যাম কোথায়? হ্যাঁ ফাঁকিবাজি করে মিম ম্যাম আসবে ক্লাস নিতে আপনাদের। দেখেন আজকে আমরা শিখবো ফানিড এবং নন ফানিড ভার্ব। আমরা প্রথমে দেখি ফানিড ভার্ব সম্পর্কে। ঠিক আছে, ফানিড ভার্ব সম্পর্কে যারা জানেন না তাদের জন্য আমি একটু রিক্যাপ করছি, একটু রিক্যাপ করি। ফানিড এবং নন ফানিড ভার্বকে একটু রিক্যাপ করি। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা পেইড ব্যাচে আমরা যে লেভেলের এফোর্ট দিয়ে ক্লাস নেই, ঠিক এখানেও সেম লেভেলের এফোর্ট দিয়ে আপনারা ক্লাস পাচ্ছেন। ফ্রি ক্লাসগুলো আমরা একদম বিন্দু মাত্র এফোর্ট আমাদের কমে না। দেখেন ফানিড এবং নন ফানিডের মধ্যে পার্থক্য কি? খুব সিম্পল বলি যে এই ফানিড ভার্বকে আমি বলি হচ্ছে রিচ কিড। কি বলি আমি? রিচ কিড। রিচ কিড মানে বোঝেন? যার টাকা পয়সার কোনো অভাব নাই, যার টাকা পয়সার কোনো অভাব নাই। আর এই যে নন ফানিড ভার্বকে আমি কি বলি? পুয়ার গায়। পুয়ার গায়, পুয়ার গায় মানে কি? গরিব একটা ছেলে, গরিব একটা ছেলে। তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য? রিচ কিড কি করে? রিচ কিডের কিন্তু কোনো সমস্যা নাই, সে নিজেই চলতে পারে, নিজের সংসার চালাতে পারে, নিজের পরিবার চালাতে পারে, নিজের সব চাহিদা পূরণ করতে পারে, তার কোনো সাহায্যের দরকার পড়ে না অন্যের কাছে। কোনো রিচ কিড এসে আপনার কাছে বলছিল যে ভাই আমাকে 10 টাকা দাও ধার, 100 টাকা দাও ধার? কোনোদিন বলে না। বলে কারা? যারা একটু নিডি, যাদের একটু দরকার আছে, যাদের একটু অর্থ সম্পদ কম, তাই না? এই পুয়ার গায়, তারা বেসিক্যালি অন্যের সাহায্য নিয়ে চলে। বেসিক কনসেপ্ট এটাই যে ফানিড ভার্ব বেসিক্যালি অন্যের সাহায্য ছাড়া একা একা বাক্য গঠন করতে পারে, ঠিক রিচ কিডের মতো কারো সাহায্যের দরকার পড়ে না। আর এখানে নন ফানিড ভার্বটা একটা পুয়ার গায়ের মতো, সে একা একা কোনো কাজ করতে পারে না, তার সাহায্যের দরকার পড়ে। অন্য কারো কাছ থেকে আর্থিক সাহায্য, ফাইন্যান্সিয়াল সাহায্য নেয়। তার মানে আমরা কি বলতে পারি? নন ফানিড ভার্বটা কি? একটা কি? পুয়ার গায়, অর্থাৎ নিজে বাক্য তৈরি করতে পারে না, বাক্য তৈরি করতে গেলে অন্যের সাহায্য দরকার পড়ে। ঠিক আছে, এটা সহজ জিনিস আমি বলেছিলাম গত ক্লাসে। দেখেন, হি জাম্পড ফ্রম আ রানিং। আচ্ছা, আপনাদের মধ্যে এইচএসসি ব্যাচের কে আছেন বলেন তো? এইচএসসি ব্যাচের কারা কারা আছেন? আটকা আছে, আপনার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। ওকে, আস্তে আস্তে বলবো? আচ্ছা ঠিক আছে, আমি ধীরে ধীরে বলছি, একটু ধীরে ধীরে বলছি। একটু ফাস্ট হয়ে গেছে না? একটু ফাস্ট হয়ে গেছে। কারা কারা এইচএসসি ব্যাচের আছেন? আপনাদের কিন্তু সুখবর আসছে, এইচএসসি ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি ফ্রি লাইভ ক্লাসের ব্যবস্থা করছি। সপ্তাহে 3টা করে লাইভ ক্লাস পাবেন খুব শীঘ্রই।
এই ক্লাসগুলো আপনাদের জন্য উন্মুক্ত করা হবে। হি জাম্পড ফ্রম আ রানিং বাস, এই বাক্যের মধ্যে কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট এটা বোঝার উপায় কি? খুব সিম্পল হিসাব, দেখবো কে একা একা বাক্য তৈরি করতে পারে আর কে পারে না। যে পারে না সে নন ফাইনিট, যে পারে সে ফাইনিট। খুব সিম্পল। তাহলে যে একা একা সংসার চালাতে পারে সে হচ্ছে রিচ কিড, আর যে একা সংসার চালাতে পারে না সে হচ্ছে পুয়ার কিড, রাইট? এখন দেখেন আমি জাম শব্দটাকে একটু বাদ দিই তো, ঠিক আছে? এই জাম শব্দটাকে আমি একটু বাদ দিই। দেখেন তো এই যে এটা একটা ভার্ব না? তার আগে দেখেন আমি একটু ক্লিয়ার করে নিই, এই জাম শব্দটা ছিল এটা একটা ভার্ব না? এটা একটা ভার্ব, এবং এই যে রান এটা হচ্ছে আরেকটা ভার্ব। এটা কি? আরেকটা ভার্ব। তাহলে এই যে দুইটা ভার্ব আছে এখানে, দুইটা ভার্বের মধ্যে কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট চেনার সহজ উপায় কি বলেন তো? চেনার সহজ উপায় কি? চেনার সহজ উপায় হচ্ছে যে এই যে একটা ভার্বকে অফ করে দিয়ে দেখা বাক্য হয় কিনা। এই ভার্বটাকে বাদ দিলাম, দেখবো যে রানিংটা একা একা বাক্য তৈরি করতে পারছে কিনা। দেখেন তো হয় কিনা। হি ফ্রম আ রানিং বাস, হি ফ্রম আ রানিং বাস কখনো শুনছেন? হি ফ্রম আ রানিং বাস কখনো শুনছেন? শোনেন নাই, ঠিক আছে? আচ্ছা, এইচএসসি যারা দিবেন তাদের জন্য ফ্রি ক্লাস আসছে এবং ক্লাসগুলো সবগুলো আমি নিব। দেখেন হি ফ্রম আ রানিং বাস কখনো শুনেছেন? নো, হয় না। তার মানে কি? এটা অর্থ দিতে পারছে না, এবং এই জন্যই এই রানিংটা কি বলেন তো? রানিংটাকে আমরা কি বলছি? একটা পুয়ার কিড, কারণ সে একা একা বাক্য তৈরি করতে পারছে না। বাক্য তৈরি করতে হলে এই যে জাম্প আছে না, এই যে জাম্পড, এই জাম্পের হেল্প তার লাগবেই। তাহলে এই যে এটাকে আমরা কি বলতে পারি? এটা একটা নন ফাইনিট ভার্ব। তার কারণ কি? এটা একা একা বাক্য তৈরি করতে পারছে না, এটা কি? নন ফাইনিট ভার্ব। এবং এবার যদি এই নন ফাইনিট ভার্বটাকে আমরা এটা মুছে দিয়ে দেখি, দেখেন আমরা এটাকে মুছে দিলাম, এবার দেখেন তো বাক্য হয় কিনা। রানিং ছাড়া বাক্য হয় কিনা দেখেন তো। জাম্প একা একা বাক্য তৈরি করতে পারে কিনা দেখেন। হি জাম্পড ফ্রম আ বাস, হি জাম্পড ফ্রম আ বাস, সে একটা বাস থেকে লাফ দিল। তাহলে বাক্যটা কিন্তু হয়ে গেছে, হি জাম্পড ফ্রম আ বাস। তা আমরা বুঝতেই পারলাম যে জাম্প একা একা বাক্য তৈরি করতে পারছে, আর এই কারণে এটাকে আমরা বলবো ফাইনিট ভার্ব। এটা ফাইনিট এবং রানিংটা ছিল নন ফাইনিট ভার্ব। ক্লিয়ার? বোঝা গেল? যারা যারা ক্লাস করছেন বা এইচএসসি ব্যাচের অনেকেই আছেন দেখি, এসএসসি এবং এইচএসসি যারা আছেন তারা সবাই ক্লাসগুলো করতে পারবেন। আমি কালকে সকালের মধ্যে রুটিনটা আপলোড করে দিব, কালকে সকালের মধ্যে রুটিনটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আমাদের এইচএসসি ব্যাচের যে ক্লাস আছে সেটা রুটিন। হ্যাঁ আমি জানাবো, ক্লাসগুলো করতে চাই ভাই, আমি ক্লাসগুলো করতে চাই। যারা ক্লাসগুলো করতে চান কালকে সকালের মধ্যে রুটিনটা কালেক্ট করে রাখবেন, রুটিন অনুযায়ী ক্লাসগুলো চলতে থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমরা ফাইনিট নন ফাইনিটের ধারণা শিখলাম। এবার ফাইনিট ভার্বের দিকে একটু আগাবো। ফাইনিট ভার্ব নিয়ে একটু বিস্তর কথা বলবো। দেখেন ফাইনিট ভার্ব নিয়ে আমরা বিস্তর কথা বলি। তাহলে ফাইনিট ভার্বকে আমরা কি বলেছিলাম? যে একা একা চলতে পারে, তাই না? ফাইনিট ভার্বকে কি বলেছিলাম? যে একা একা চলতে পারে। এই ফাইনিট ভার্বকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। কয় প্রকার? ফাইনিট ভার্ব হচ্ছে দুই প্রকার। কি কি বলেন তো? ফাইনিট ভার্ব কয় প্রকার? দুই প্রকার। তাহলে আমরা যদি এটা একটু ট্রি বানাই তাহলে একটু খেয়াল করে দেখেন, এই ফাইনিট ভার্ব আছে, এই ফাইনিট ভার্বকে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারছি, ঠিক আছে? ফাইনিট ভার্বটাকে দুইটা ভাগে বিভক্ত করতে পারছি। একটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। কি বলা হয়? প্রিন্সিপাল ভার্ব। এবং আরেকটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। কি বলা হয়? অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? দেখেন একটা প্রিন্সিপাল আর একটা অক্সিলিয়ারি। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? একটা বাক্যের অর্থ যে ভার্বের উপর নির্ভর করে। খুব সোজা হিসাব, একটা বাক্যের অর্থ যে ভার্বটার উপর নির্ভর করবে। যেমন আপনি বলবেন যে তারা স্কুলে যাচ্ছিল, দে ওয়্যার গোয়িং টু স্কুল। দে ওয়্যার স্কুল অর্থ আসে, তাহলে গোয়িংটা কিন্তু লাগছে। তাহলে গোটা এখানে বেসিক্যালি মূল ভার্ব, আর মূল ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। এটা আমি আর ডিটেলসে বোঝালাম না, কারণ এইটুকু বোঝালে আপনি ক্লিয়ার ধারণা পাচ্ছেন। অক্সিলিয়ারি ভার্ব কোনটা? অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে মেইন ভার্বকে সাহায্য করে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি ব্যাপারটা আমরা বুঝলাম। এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে বিভক্ত করা যায়। কয় ভাগে? প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে বিভক্ত করা যায়, ঠিক আছে? এই একটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। কি বলি আমরা? ট্রানজিটিভ। একটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব এবং আরেকটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। কি বললাম? প্রিন্সিপাল একটা ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। মনে রাখেন প্রিন্সিপালের মধ্যে দুইটা প্রকার ভেদ, একটা ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। বাহ,
রুটিনটা আমাদের পেজে পাবেন, আমরা পেজে আপলোড করব। আমি আজকে রাতেই চেষ্টা করব আপলোড করে দেওয়ার, ঠিক আছে। আর আপনাদের এইচএসসি এর জন্য কিন্তু একটা চ্যানেল খোলা হয়েছে। আপনারা যারা আছেন ক্লাসগুলোর যাতে আপডেট পেতে পারেন, এই ফ্রি নোটসগুলো আপনারা পেতে পারেন, ফ্রি সাজেশন পান, সেটার জন্য আমাদের ফেসবুক পেজে যান, চ্যানেল যে অপশনটা আছে ফেসবুক চ্যানেলে গিয়ে আপনারা যুক্ত হয়ে যান। ওখানে এইচএসসির ফ্রি কোর্স নামে একটা চ্যানেল আছে, ওটাতে যুক্ত হলে আপনি ডিটেলসগুলো কিন্তু ওখানে আপডেটগুলো পেয়ে যাবেন। তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। এখন কথা হলো যে দুইটাকে কখন আমরা কি বলি, কখন আমরা কিভাবে প্রকাশ পাই। দেখেন এই যে বলেন তো, খুব মনোযোগ সহকারে দেখবেন। এই যে পরিবারে আছে না, আমাদের পরিবারে একটু খেয়াল করে দেখেন, আমাদের পরিবারে দুই ধরনের কর্তা থাকে। কয় ধরনের কর্তা থাকে? দুই ধরনের কর্তা থাকে। সেম ভাবে দেখেন প্রিন্সিপাল মানে কি? মূল। তাহলে আমাদের পরিবারেও কিন্তু মূল ব্যক্তি দুই ধরনের থাকে, মূল চালিকা শক্তি, মূল পরিচালক দুই ধরনের থাকে। যেমন বাবা চাচা, তারা কি করে? মাঠে গিয়ে কাজ করে, বাইরে গিয়ে কাজ করে, টাকা ইনকাম করে। তাহলে তাদের কাছে কর্ম আছে, তাই না? আমরা কি বলছি? তাদের কাছে কর্ম আছে, এবং কর্ম থাকলে আমরা কি বলবো? সকর্মক। যাদের কর্ম আছে তাদেরকে কি বলবো? সকর্মক। তাহলে খুব সিম্পলি মাথায় রাখবেন কি, যেমন বাবা এবং চাচা, তারা টাকা ইনকাম করে এবং তাদের কাছে একটা কর্ম আছে, তারা কাজ করে, তার মানে তাদেরকে আমরা সকর্মক বলতে পারি। আর আমাদের পরিবারে এমন মানুষও আছে যারা পরিবারটা চালায় ঠিকই, কিন্তু ডিসিশন দিয়ে চালায়, টাকা পয়সা ইনকাম করে না, সিদ্ধান্ত দেয়, তুমি এটা করো না, তুমি এটা করো, এটা করা ঠিক হবে না। যেমন আমাদের বুজুর্গ যারা আছেন, দাদা নানা এ লেভেলের বয়সের মানুষ, তার দাদা যারা নানা আছেন তাদের কিন্তু কাজ থাকে না, বাইরে কাজ থাকে, তারা ইনকাম করে না, তাদেরকে আমরা কি বলতে পারি? অকর্মক। আবার অকর্মা বললেন না কিন্তু, লাঠি দিয়ে বাড়ি দিবে দাদা, দেখেন, ঠিক আছে? আমরা কি বলি? অকর্মক বলি। তাহলে কি বললাম? যার কর্ম আছে সে সকর্মক, যার কর্ম নাই সে হচ্ছে অকর্মক। খুব সিম্পলি মাথায় রাখবেন, এই কর্ম শব্দের অর্থ কি? ঠিক আছে, কর্ম শব্দের অর্থ কি? কর্মর ইংরেজি কি? এই যে কর্ম আছে না, এই কর্মটাকে বলা হয় অবজেক্ট। অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম, ঠিক আছে? এই যে কর্ম, এটাকে বলা হয় অবজেক্ট। এটাকে কি বলা হয়? অবজেক্ট। তার মানে সোজা কথায় যদি বলি, সকর্মক কাকে বলবো? যার অবজেক্ট আছে। আর অকর্মক কাকে বলবো? যার অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট থাকলে সকর্মক, অবজেক্ট না থাকলে হচ্ছে অকর্মক। ক্লিয়ার? আর এখানেও একটা মিল দেখবেন আপনি, এই যে এখানে মিলটা দেখেন, ভালো করে দেখেন, এই যে ট্রানজিটিভ, এটাকে বলা হয় সকর্মক ক্রিয়া। এটাকে কি বলা হয়? সকর্মক ক্রিয়া। আর ইনট্রানজিটিভকে বলা হয় অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া কেন বলি? তাহলে সকর্মক মানে কি? যার অবজেক্ট আছে। তাহলে এই ট্রানজিটিভ ভার্বে কি থাকবে? অবজেক্ট থাকবে। অবজেক্ট কি থাকবে? অবজেক্ট আছে, ঠিক আছে? আর অকর্মক ক্রিয়ার কি হবে? অবজেক্ট নেই, অবজেক্ট নেই। এটুকু বুঝলেন? বোঝা গেল? ফারিয়া এলমা, কোন জায়গাটা বোঝো নাই বাবা? একটু বলেন কোন জায়গা বোঝেন নাই আপনি এক্স্যাক্টলি, ঠিক আছে? এটা সবাই করতে পারবে, ছোট বড় সবাই করতে পারবে ক্লাসটা, ঠিক আছে? দেখেন তাহলে সকর্মক কাকে বলছি? ট্রানজিটিভ, যার অবজেক্ট আছে তাকে সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব বলে। যার অবজেক্ট নাই তাকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব বলবো। একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এলমা আপু ভালো করে দেখো, এদিকে দেখো, এখানে একটা উদাহরণ দেখো। আমি একটা বাক্য উদাহরণ দিচ্ছি, এখানে দেখেন, খেয়াল করে দেখেন। আমি একটা বাক্য লিখেছিলাম যে they go to market, তারা মার্কেটে যায়, তাই না? they go to market। যদি আমরা বলি they buy some rice, তারা কিছু চাল কেনে। তারা বাজারে যায়, তারা কিছু চাল কেনে। খেয়াল করে দেখেন দুইটা বাক্য আছে, তারা বাজারে যায়, তারা কিছু চাল কেনে। এই দুইটা বাক্যের মধ্যে ভার্ব কোনটা বলেন তো? এখানে ভার্ব কোনটা? আমি যদি একটু শেপস দিয়ে বোঝাই আপনাদের, ঠিক আছে, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে ভার্ব কোনটা বলেন তো? এখানে ভার্ব হচ্ছে গো, এবং এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে বাই, তাই না? এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে বাই। এবার দেখেন কথা হলো যে এই ভার্বের অবজেক্ট আছে কিনা। যদি অবজেক্ট থাকে তাহলে এটাকে আমরা বলবো ট্রানজিটিভ, আর যদি অবজেক্ট না থাকে তাহলে এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ। কি বললাম? কারণ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট নাই। তাহলে গো একটা ভার্ব এই বাক্যের মধ্যে, এই বাক্যের এই গোর যদি কোনো অবজেক্ট থাকে
তাহলে এটা ট্রানজিটিভ হবে, আর যদি গোর কোনো অবজেক্ট না থাকে তাহলে ইনট্রানজিটিভ হবে। এখন অবজেক্ট বের করার নিয়ম কিন্তু ক্লাসের প্রথম ভাগে আমরা দেখেছি, তাই না? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। আচ্ছা বলেন তো, কি যায় উত্তর আসে? কি যায় উত্তর আসে? কাকে যায় উত্তর আসে না, কোনোটা দিয়ে কিন্তু আমরা উত্তর পাই না। কেউ যদি আপনাকে বলে যে তারা মার্কেটে যায়, কি যায় কাকে যায়, এমনি প্রশ্ন করা যাবে? যাবে না। তার মানে এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কোনো উত্তর পাচ্ছি না। আর এই কারণেই বলছি যে এই বাক্যের মধ্যে কোনো অবজেক্ট বিদ্যমান নাই, এই বাক্যের গোর কোনো অবজেক্ট নাই। গোর কোনো অবজেক্ট আছে না, গোর যেহেতু কোনো অবজেক্ট নাই তার মানে এটা কি অকর্মক। যেহেতু কোনো অবজেক্ট নাই এটা কি অকর্মক, আর অকর্মক মানে কি ইনট্রানজিটিভ। তাহলে এটাকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? বুঝলাম? এগুলো আচ্ছা মনোযোগ সহকারে প্রথম থেকে দেখতে হবে। ফারিয়া ইলমা বুঝতে পেরেছো বাবা? একটু বলো ফারিয়া ইলমা, ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলতে হবে। আচ্ছা তাহলে এবার দেখেন তো এই বাক্যটাতে বাই মানে কি? কেনা। আচ্ছা আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, আবার কি কিনেছে, উত্তর হচ্ছে যে সাম রাইস। কি কিনেছে? কিছু চাল কিনেছে। তাহলে এটা অবজেক্ট না? এটা অবজেক্ট না। কার অবজেক্ট? এই যে বাইরের অবজেক্ট কি? সাম রাইস। বাইরের অবজেক্ট কি? সাম রাইস। তাহলে সাম রাইসটাকে আমরা কি বলবো? অবজেক্ট। আর এটা কার অবজেক্ট? বাইরের অবজেক্ট। তাহলে যার অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা কি বলি? ট্রানজিটিভ ভার্ব। যার অবজেক্ট থাকে সে ট্রানজিটিভ ভার্ব, যার অবজেক্ট থাকে না সে ইনট্রানজিটিভ ভার্ব। খুব সিম্পল হিসাব, বুঝলাম? ওকে। মিলন ভাই বলেছেন মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বের ডিফারেন্স কি? আমি বুঝিয়ে দিচ্ছি, টেনশন নিয়ে না। দেখেন মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্বের ডিফারেন্স কি দেখেন। যেমন আমি একটা বাক্য বললাম যে they called me a fool, তারা আমাকে বোকা বলে ডাকলো। they called me a fool। আমি আরেকটা বাক্য বলছি কি, they are calling me a fool, তারা আমাকে বোকা বলে ডাকছে। দুইটা বাক্য দেখেন, they called me a fool, they are calling me a fool। ঠিক আছে? খেয়াল করে দেখেন তো এই বাক্যের মধ্যে খেয়াল করে দেখেন তো এই যে কল আছে না, এই কলটা কি একটা মেইন ভার্ব না? মেইন ভার্ব কেন? এই বাক্যের মধ্যে কল যদি বাদ দিই আমরা, এই কলটাকে কোনোভাবে যদি বাদ দেওয়া হয়, দে মি আ ফুল, বাক্যই হবে না। তার মানে মূল ভার্বই এটা। মূল ভার্ব কোনটা? এই কলটা হচ্ছে মেইন ভার্ব। এটা কি? মেইন ভার্ব। ঠিক আছে? এটা মেইন ভার্ব। ঠিক সিম্পলি দেখেন এখানে যদি আমরা আরটাকে বাদ দিই, এখানে যদি আরটাকে বাদ দিই এবং আইএনজিটাকে বাদ দিই, আর এর কারণে তো আইএনজি হয়েছিল, তাহলে দেখেন আরটাকে বাদ দিলে আর এর কারণে তো আইএনজি হয়েছিল, যেন আর যদি যায় আইএনজিও যাবে। তাহলে আর কে বাদ দিলে দেখেন তো বাক্য হয় কিনা? দে কল মি আ ফুল, বাক্য হয়েছে? এইটা বাক্য কিন্তু হয়। তার মানে আমরা বুঝলাম যে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলেও বাক্যের কোনো পরিবর্তন খুব একটা হয় না, বাক্যের অর্থ প্রকাশ পায়। কিন্তু মেইন ভার্ব না থাকলে বাক্যের অর্থ একদমই প্রকাশ পাবে না। মেইন ভার্বটা হচ্ছে এই জন্য এটাকে বলা হয় মূল ভার্ব, যেটার উপর ডিপেন্ড করে পুরো একটা বাক্যের অর্থ ডিপেন্ড করে, পুরো একটা বাক্যের অর্থ নির্ভর করে। আর এখানে খেয়াল করে দেখেন অক্সিলারি ভার্ব তাহলে কি করে? অক্সিলারি ভার্ব যেমন দে কল মি আ ফুল, তারা আমাকে কি ডাকলো? বোকা বলে ডাকলো। তারা আমাকে বোকা বলে ডাকলো বা বোকা বলে ডাকে, তারা আমাকে বোকা বলে ডাকে। কিন্তু যখনই আমি এখানে আর ব্যবহার করছি এবং এখানে আইএনজি দিচ্ছি, তখনই কিন্তু এটা চলমান হয়ে গেল, কন্টিনিউয়াস হয়ে গেল। তারা আমাকে বোকা বলে ডাকছে। তার মানে আরটা কিন্তু কি করছে? এই যে কল শব্দটা আছে না, এইটার সময়কে পরিবর্তন করে দিচ্ছে। এই কল শব্দটাকে সাহায্য করছে যে ওই কাজটা কোন টাইমে হলো। তার মানে আর আসলে বেসিক্যালি কি করে? টেন্স অনুযায়ী মেইন ভার্বটাকে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। কি বললাম? অক্সিলারি ভার্ব হচ্ছে, তাহলে অক্সি ভার্ব বাক্যের অক্সি ভার্ব টেন্স অনুযায়ী বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। ঠিক আছে? অর্থ প্রকাশে সাহায্য করে। এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের পার্থক্য। ঠিক আছে? অথচ মেইন ভার্ব কিন্তু টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব
অক্সিলারি ভার্বের মতো কি করবে না, সাহায্য করবে না। বুঝলাম আমরা? একটু বলেন মিলন ভাই, বুঝেছেন? মিলন ভাইয়ের জন্য এত আয়োজন, এত কষ্ট করে এতক্ষণ বুঝাইলাম, বোঝা গেল? দেখেন গ্রামার কিন্তু কঠিন না, গ্রামার কঠিন না যদি আপনি যুক্তি দিয়ে পড়েন, সুন্দর করে গুছিয়ে পড়েন, তাহলে গ্রামার আপনার কাছে কঠিন লাগবে না। ঠিক আছে, তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব আমরা শিখলাম, কোনো সমস্যা নাই। এবার আমরা একটু অক্সিলারি ভার্বের দিকে যাই। দেখেন অক্সিলারি ভার্বকে কয় ভাগে ভাগ করা যায় এবং অক্সিলারি ভার্বটার প্রকারভেদগুলো আমরা একটু দেখি। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটাকেও ঠিক মোডাল ভার্বের মতো দুই ভাগে ভাগ করা যায়, আই মিন আমাদের প্রিন্সিপাল ভার্বের মতো দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা কি বলি, একটাকে বলি আমরা প্রাইমারি অক্সিলিয়ারি। কি বলি আমরা? প্রাইমারি অক্সিলিয়ারি, ঠিক আছে। এবং আরেকটাকে বলা হয় কি, আরেকটাকে বলা হয় মোডাল অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি। তাহলে একটার নাম কি, অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। ঠিক আছে, প্রাইমারি অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি। ঠিক আছে, এই প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে তিনটা আছে, যেগুলো কি সেগুলো আমরা সবাই জানি। প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে তিনটা আছে, একটাকে বলি টু বি ভার্ব। এই যে বি ভার্ব বলি না আমরা, এই যে দেখেন বি ভার্বটা কিন্তু একটা প্রাইমারি অক্সিলিয়ারির অংশ। বি ভার্বের মধ্যে কি কি আছে বলেন তো? এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, তারপর কি ওয়ার, তারপর আরো আছে বলেন, এই যে বি, বিন, বিং, এই সবগুলো কি বি ভার্বের আন্ডারে পড়ে, তাই না? এগুলো আমরা জানি না? তাহলে প্রাইমারি অক্সিলিয়ারির আন্ডারে কি থাকে? বি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারির আন্ডারে থাকে হ্যাভ ভার্ব। কি থাকে? হ্যাভ ভার্ব। কি কি হ্যাভ ভার্ব বলেন তো? এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ক্লিয়ার? এগুলোকে আমরা বলি হ্যাভ ভার্ব। এবং প্রাইমারি অক্সিলিয়ারির আন্ডারে আরেকটা ভার্ব থাকে, যেটাকে আমরা কি বলি? ডু ভার্ব। তাহলে এগুলো কোনগুলো বলেন তো? এগুলো জানেন আপনারা, ডু, ডিড, ডান, ডাজ। ঠিক আছে, আচ্ছা বাহ সাইদুল ভাই, বুঝতে পেরেছেন কি বলেন? বোঝা গেল? বোঝা গেল? স্টুডেন্ট কমতে কমতে 80-তে নেমে আসছে, মানে যখনই দেখে একটু কঠিন জিনিসপত্র পড়াচ্ছি তখনই ঠাস করে দৌড় দেয়। সোজা জিনিসপত্র পড়াইলে দেখবেন মানুষের অভাব নাই। ঠিক আছে, এইচএসসি ব্যাচের স্টুডেন্ট, তোমাদের ক্লাস শুরু হচ্ছে। এইচএসসি ফ্রি, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পেপারে আমি পড়াবো, ফ্রিতে পড়াবো। তোমরা যদি ক্লাসগুলো করতে চাও আমাকে কমেন্টে জানাও এবং আমাদের চ্যানেলটাতে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, ওই চ্যানেলে যুক্ত হওয়ার পর দেখবা ওখান থেকে আমি রুটিনগুলো দিয়ে দিব, সব আপডেট ওখান থেকে পাবা। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি আমরা, এবার একটু খেয়াল করি। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে আমরা কি দেখলাম? প্রাইমারি অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি দুই প্রকার, একটা প্রাইমারি অক্সিলিয়ারি, একটা মোডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে তিনটা আছে, একটা বি ভার্ব, একটা হ্যাভ ভার্ব, একটা ডু ভার্ব। তাহলে কেউ যদি আপনাকে বলে যে ডু ভার্বটাকে কি, এই যে ডিড, ডিডটা হচ্ছে কি ধরনের ভার্ব? আপনি বললেন ডিডটা একটা ডু ভার্ব। আচ্ছা, ডু ভার্ব কার মধ্যে পড়ে? এটা একটা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের মধ্যে পড়ে। ক্লিয়ার? বোঝা গেল? প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কার মধ্যে পড়ে? উত্তর হচ্ছে কি ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে, তাই না? এগুলো এক একটা জনরা। ক্লিয়ার? লেখার সময় দিব? আচ্ছা ঠিক আছে। আমি একটা ট্রি আঁকায় দিব, টেনশন নেই না, একটা ট্রি আঁকায় দিব, শেষে একটা ট্রি আঁকায় দিব। এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দিই, কারণ আর একটা লিখতে হবে, আমার আর একটা লিখতে হবে। আপনি স্ক্রিনশট দিয়ে নেন বা রেকর্ড দেখে পরে নোট করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন মোডাল অক্সিলিয়ারি কি। মোডাল অক্সিলিয়ারিকে বেসিক্যালি আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। এই যে একটাকে বলা হয়, মোডাল হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় পিওর মোডাল, পিওর মোডাল, এবং আরেকটাকে বলা হয় সেমি মোডাল। পিওর মোডাল এবং সেমি মোডাল। পিওর মোডাল কোনগুলো? দেখেন পিওর মোডাল হচ্ছে সেগুলো যেগুলো
একটা মাত্র শব্দ দ্বারা গঠিত। মোডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এগুলো আমরা পড়েছি তাই না হাজারবার। পিওর মোডাল কোনগুলো? এই যে ক্যান, একটা মাত্র শব্দ দ্বারা গঠিত তাই না, তারপর কি কুড, তারপরে উইল, তারপরে উড, এই যে তারপরে মে, এগুলো একটা মাত্র শব্দ দ্বারা গঠিত, এই কারণে এগুলোকে বলা হয় পিওর মডেল। কি বলা হয়? পিওর মডেল। আর সেমি মডেল কাকে বলে? যেগুলো একাধিক শব্দ নিয়ে গঠিত। একাধিক শব্দ বলতে কি বোঝায় আমরা? এই যে দেখেন হ্যাভ টু, তাহলে এখানে হ্যাভও আছে, টুও আছে, দুইটা শব্দ। এটা কি পিওর মডেল হবে না, এটা সেমি মডেল হবে। তারপরে নিড টু, তারপর ডেয়ার টু, ঠিক আছে, তারপর ইউজ টু, ঠিক আছে, তারপর আরো কি আছে? গোয়িং টু। এই যে এগুলাকে আমরা বলি হচ্ছে সেমি মডেল। ক্লিয়ার? বুঝলাম আমরা? ভেরি গুড। তাহলে এবার একটু রিক্যাপ করব আমরা। আচ্ছা, রিয়ামণি বলেছেন স্যার ইন্টার ফার্স্ট ইয়ারে কিন্তু আমি কিছু পারি না, টেনশন নিয়েন না, কিছুই না পারলে লিমন স্যার আছে, লিমন স্যার আপনাকে সব ক্লিয়ার করে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ ইনশাআল্লাহ। এই যে মংমুং সিং বলেছেন আমাদের ক্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাসে থাকতে হবে, শুধু ক্লাসে থাকবেন, বাকিটা আমার দায়িত্ব। ঠিক আছে, শুধু ক্লাসে থাকবেন। তাহলে এবার একটু রিক্যাপ করি, যারা যারা ক্লাস মিস করেছেন, মাঝখানে একটু দেরিতে এসেছেন, বোঝেন নাই কোনটা প্রকারভেদ কোনটা, আমরা একটু রিক্যাপ করি। ঠিক আছে, আমরা শুরু করেছিলাম ফানিড নন ফানিড থেকে। দেখেন তো ভার্বের প্রকারভেদ থেকে শুরু করেছিলাম আমরা। তো ভার্বকে আমরা দুই ভাগে বিভক্ত করেছিলাম। ভার্বকে দুই ভাগে বিভক্ত করেছিলাম, কি কি বলেন তো? ভার্বকে দুই ভাগে বিভক্ত করেছিলাম। এই একটাকে বলেছি ফানিড ভার্ব, কি বলেছি? ফানিড ভার্ব। এবং আরেকটাকে বলেছি নন ফাইনিট ভার্ব। ঠিক আছে, এই ফাইনিট ভার্বের আবার আন্ডারে আমরা দুইটা ভাগ করেছি। কয়টা ভাগ করেছি? দুইটা ভাগ করেছি। ফাইনিট ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে। কি কি বলেন তো? ফাইনিট ভার্বকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি। কি কি ভাগে? একটাকে আমরা বলেছি প্রিন্সিপাল ভার্ব, কি বলি আমরা? প্রিন্সিপাল ভার্ব। এবং আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সি ভার্ব। তাহলে এবার একটু এটাকে চাপানো হোক। এই যে প্রিন্সিপাল ভার্ব আছে, এটাকে আবার দুই ভাগে বিভক্ত করেছি আমরা, তাই না? প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে ট্রানজিটিভ এবং আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ। ঠিক আছে, এই দুই প্রকার। তাহলে অক্সিলিয়ারি আবার দুইটা প্রকারভেদ বের হয়েছে এখান থেকে, তাই না? অক্সিলিয়ারির দুইটা প্রকারভেদ বের হয়েছে। কি কি বলেন তো? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি এবং আরেকটাকে বলা কি? মোডাল অক্সিলিয়ারি, তাই না? প্রাইমারি অক্সিলিয়ারি এবং মোডাল অক্সিলিয়ারি। তাহলে আমি যদি আবার এদিকে একটু নিয়ে আসি, এটাকে ছোট করলাম, দেখেন এখান থেকে আবার দেখেন এই যে প্রাইমারি অক্সিলিয়ারিকে আবার আমরা তিনটা বিভক্ত করেছি, তাই না? কি কি? একটাকে আমরা বলছি বি ভার্ব, একটাকে আমরা বলছি ডু ভার্ব, একটাকে আমরা বলছি হ্যাভ ভার্ব, তাই না? তিনটা। আর মোডাল অক্সিলিয়ারি কয়টা বের করেছি আমরা? দুইটা। কি কি বলেন তো? একটা হচ্ছে পিওর মোডাল, একটা হচ্ছে পিওর মোডাল, আর একটা হচ্ছে সেমি মোডাল। একটা হচ্ছে পিওর মোডাল আর একটা হচ্ছে সেমি মোডাল, তাই না? এই হচ্ছে ফাইনিট ভার্ব। আজকে আমরা এই অংশটুকু কভার করেছি। ক্লিয়ার? এই যে চিত্র দিয়ে দিলাম। মনির ভাই অনেক ধন্যবাদ। ক্লিয়ার? আজকের ক্লাস থেকে উপকৃত হয়েছেন কিনা বলেন? আজকের ক্লাস থেকে উপকৃত হয়েছেন? দ্রুত বলেন। আচ্ছা, মাজারুল ভাই কমেন্টে এসে প্র্যাকটিস করার জন্য লোক খোঁজা যাবে না, ঠিক আছে? এটা আমাদের রুলসের বাইরে। সো আপনি হয়তো আমাদের টিম মেম্বার দ্বারা ব্লক খেতে পারেন, একটু সতর্ক থাকতে হবে। ঠিক আছে, দেখেন তাহলে আমরা কি শিখলাম আজকের ক্লাসে? অনেকগুলো জিনিস শিখেছি, তাই না? এগুলোর সাথে কিন্তু আমরা কমপ্লিমেন্ট সাবজেক্ট অবজেক্ট বাদ দিলাম। তাহলে কতগুলো জিনিস শিখলাম আমরা? দেখেন আমরা শিখেছি সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, শিখেছি সাবজেক্ট চেনার নিয়ম, অবজেক্ট চেনার নিয়ম, ফাইনিট ভার্ব কি, নন ফাইনিট ভার্ব কি, প্রিন্সিপাল ভার্ব কি, অক্সিলিয়ারি ভার্ব কি,
ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি, প্রাইমারি অক্সিলিয়ারি, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্বের মধ্যে পিওর এবং সেমি সবগুলো শিখেছি। আগামী ক্লাসে নন ফাইনিট ভার্বের একটা বিশাল অংশ আছে এবং নন ফাইনিট ভার্বের মধ্যে কি কি পড়ে দেখেন। নন ফাইনিট ভার্বের মধ্যে 3টা অনেক বড় বড় ভার্ব আছে যেগুলোকে আমরা বলি কি নন ফাইনিট ভার্ব 3 প্রকার হয়। একটা হচ্ছে জিরান্ড, যেগুলো আপনাদের পরীক্ষার বিভিন্ন পরীক্ষায় কাজে লাগে। একটা হচ্ছে ইনফিনিটিভ এবং আরেকটা হচ্ছে পার্টিসিপল। এই যে 3টা আছে না, এই 3টা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য, যারা বিভিন্ন পরীক্ষার্থী আছেন তাদের জন্য একদম কঠিনভাবে দরকার। তো এই 3টা আমরা শিখবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আগামী যেদিন আমাদের গ্রামারের ক্লাস থাকবে সেদিন এই 3টা শিখবো। ওই দিন একদম খাতা কলম নিয়ে আসবেন, 1 ঘন্টার একটা টোটাল ক্লাস লাগবে 3টাতে, ঠিক আছে? ওকে, অনেক ধন্যবাদ। তার মানে সবাই মোটামুটি ক্লাসটা পছন্দ করেছে, তাই না? ওকে, যে ক্লাসটা রেকর্ডেড থাকবে, আমাদের ইউটিউবে ক্লাসটা পাবেন, আপনি আমাদের ইউটিউব চ্যানেলেও ক্লাসটা পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, সো আমি একটু আপনাদের দেখাই যারা এইচএসসি স্টুডেন্ট আছেন, যারা এইচএসসি স্টুডেন্ট, আমি জানি না আপনারা দেখতে পাবেন কিনা, এখান থেকে দেখা যায় কিনা আমি একটু দেখাই। দেখেন, যারা এইচএসসি স্টুডেন্ট আছেন আমাদের পেজে আসবেন এইভাবে। যারা এইচএসসি স্টুডেন্ট আমাদের ফ্রি ক্লাসগুলো করতে চান আমাদের পেজে ঢুকবেন, লিঙ্কে ক্লিক করে আমাদের পেজে আসবেন এইভাবে। দেখেন, পেজে আসলেন, নিচে আসবেন, এই যে নিচে আসবেন, নিচে আসবেন, নিচে আসবেন, এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন চ্যানেলস আছে, চ্যানেলস। এখানে 2টা চ্যানেল আছে, একটা হচ্ছে ফ্রি স্পোকেন ইংলিশ আর একটা হচ্ছে এইচএসসি প্রস্তুতি ইংলিশ। যারা এইচএসসি ক্লাসে ফ্রি ক্লাসের আপডেটগুলো পেতে চান এই এইচএসসি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন জয়েন আসবে, এই যে জয়েন, এই যে জয়েন বাটন আসছে, ক্লিক করলে জয়েনে চাপ দিবেন, অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে গ্রুপটা আছে এটাতে আপনি যুক্ত হয়ে যাবেন। এখানে সব আপডেট আপনারা পাবেন, ফ্রি ক্লাস, ফ্রি নোট, ফ্রি সাজেশন, সব কিছু আপনি এখানে পাবেন। আর গ্রামারের বাইরে যদি স্পোকেনের জন্য আপনি ফ্রি ক্লাসগুলো পেতে চান, ফ্রি নোটগুলো পেতে চান, তাহলে এই যে ফ্রি স্পোকেনটাও যুক্ত হয়ে যাবেন। ফ্রি স্পোকেনে যাবেন, এখানে জয়েন বাটন আসবে, আপনি ক্লিক করবেন, যে এখানে দেখেন আমাদের ক্লাসগুলো সব আপডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রায় 13,000 মেম্বার আছে আমাদের এখানে, 13,500 মেম্বার আছে। এই যে ফ্রি কোর্স দেওয়া হচ্ছে এখানে, তারপরে বাচ্চাদের মেটেরিয়াল দেওয়া হচ্ছে, তারপর আপনি দেখেন এখানে শিট দেওয়া হচ্ছে, প্রতিদিন ভোকাবুলারি শেখার জন্য দেওয়া হচ্ছে। তো এইচএসসি ব্যাচের জন্য এরকম সৃষ্টি করবো আমি। যারা এইচএসসি ব্যাচের তারা ওই চ্যানেলটাতে যুক্ত হবেন, যারা স্পোকেন শিখতে চান তারা এখানে যুক্ত হবেন। এই যে দেখেন বাসায় চর্চা করার উপায়, এখানে কিন্তু প্রত্যেকটা শিট আমি দিয়ে দিই এখানে দেখেন। তো এরকম আপনিও কিন্তু শিটগুলো পাবেন এখানে, এই যে দেখেন এই শিটগুলো আপনিও ফ্রিতে পাবেন। সো এখানে শিটগুলো আমি দিয়ে দিচ্ছি ফ্রিতে, এগুলো কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, আপনি শুধুমাত্র গ্রুপে থাকলে পেয়ে যাবেন। এদের প্রিপোজিশনের একটা শিট দিছি আমি, ক্লাস নিচ্ছি, প্রিপোজিশনের ছবি সহ একটা শিট দিছি এখানে, ঠিক আছে? এখানে ডিটেইলস একটা শিট আছে প্রিপোজিশনের, যেগুলো আমার নিজে হাতে তৈরি করা। যারা যুক্ত হবেন, হন না এখনো, যুক্ত হয়ে যান, ঠিক আছে? আর ওই চ্যানেলে যুক্ত হয়ে গেলে কিন্তু আপনার আর এই যে ক্লাস কখন হয় স্যার, কবে কবে ক্লাস নেন স্যার, এটা নিয়ে টেনশন লাগবে না, কারণ ওখানে সব আপডেট দেওয়া থাকে এবং সব আপনার দিয়ে দিব ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, সো আমরা আজকের মতো তাহলে বিদায় নেই, আজকের মতো এই পর্যন্ত রাখি। বাট তার আগে, যাবার আগে, ঠিক আছে, বিদায় নেওয়ার আগে ওই যে একটা গান আছে না, কি জানো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। তো ব্যাপারটা এরকমই, এ দেখাই শেষ দেখা নয়। আবার আসবো আমরা, উইকলি 3-4টা ক্লাস থাকবে এখন আমাদের। সো আপনারা যারা শূন্য থেকে গ্রামার শিখতে চান তারা আপনারা চাইলে আমাদের গ্রামারওয়ালা, এই যে গ্রামার এই ওয়ালা কোর্সটাতে যুক্ত হয়ে যান, ঠিক আছে? আমি আপনাকে পার্সোনালি রেকমেন্ড করছি এই কোর্সটার মতো কোর্স আপনি আমার মনে হয় যে বাংলাদেশে কোথাও পাবেন কিনা সন্দেহ আছে, বিকজ আমরা দুইজনে অনেক আন্তরিক হয়ে আপনাদের পড়িয়েছি, ঠিক আছে? টিচার তো সবাই ভালো, প্রত্যেকটা টিচারই ভালো, কিন্তু একটা স্টুডেন্ট কোন টিচারের পড়া কিভাবে বুঝবে এইটা ম্যাটার করে। সো আপনি যদি আজকের ক্লাসটা আমার বুঝে থাকেন তাহলে আপনি গ্রামারওয়ালার প্রত্যেকটা ক্লাস এরকম পানির মতো সোজা বইতে বুঝবেন। এই এখন আপনাদের সুযোগ কিন্তু 50% একটা ডিসকাউন্ট চলছে, যারা স্টুডেন্ট আছেন যাদের টাকা পয়সার সমস্যা আছে 50% ডিসকাউন্ট থাকা অবস্থায় ধুম করে ভর্তি হয়ে যান। মাত্র 750 টাকা ফি, মাত্র 750 টাকা। একদম আপনার যারা কিছুই পারেন না গ্রামারের, সেখান থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, বিসিএস, জব, প্রাইমারি, আপনার নিবন্ধন, প্রত্যেকটা জায়গাতে আপনি এই 750 টাকা দিয়ে সবগুলোর প্রিপারেশন কমপ্লিট হবে একটা কোর্সে। তো এটা সম্পর্কে জানতে কি করতে হবে, ভর্তির নিয়ম জানতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01740176774, এইটাতে আমাদের নক করতে হবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তারপর আপনাকে
আমাদের কোর্সে ডিটেলসটা দিয়ে দেওয়া হবে, অথবা আমাদের পেজেও নক করতে পারেন আপনি চাইলে। ক্লিয়ার? বুঝলাম সবাই? ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আজকের মতো রাখি, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত রাখছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঘেমে গেছি। আমি যদি আমার স্টুডিওটা একটু দেখাই আপনাদের, দাঁড়ান। আপনারা কারা কারা আমার স্টুডিও দেখতে চান? আমার স্টুডিওটা একটু দেখাই যে কি গরমের মধ্যে আমি ক্লাস নিচ্ছি এখানে, ঠিক আছে? কোনো ফ্যান নাই, কিচ্ছু নাই, কোনো এসি নাই, ঠিক আছে? আপনাদের স্টুডিওটা একটু আমি দেখাই, এটা খুলে দেখেন। এই হচ্ছে আমাদের স্টুডিওর, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বোর্ড। আমি এই পাশে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং পুরো কালো কাপড় দিয়ে পুরোটা মোড়ানো। উপরে কিন্তু বড় বড় লাইট আছে, দেখেন উপরে বড় বড় লাইট আছে। এই লাইটগুলো আমার ঠিক মুখের উপরে পড়ে। এবং এটা আমার ওয়ার্কিং স্টেশন। এখানে আমাদের বিড়াল সিম্বা এখানে ঘুমায়, ঠিক আছে? এই যে সিম্বা এখানে ঘুমায়। আর এখানে আমার এই যে ক্লাসের ডিটেলসগুলো চলছে। এটা আমার ওয়ার্ক স্টেশন। তো এই গরম দেখেন, কোথাও কিন্তু এসি নাই, কোথাও এসি লাগানো নাই। বাট এসি লাগানো নাই, বাট স্টিল আমি গরমের মধ্যে আপনাদের ক্লাসগুলো নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বোর্ড। ক্লিয়ার? ওকে, সো আর একটু ফ্লিপ করি। হ্যাঁ, ফ্লিপ করি, আমাদের ডিফারেন্ট একটা ভার্সনে চলে আসছি আমরা, তাই না? আচ্ছা যাক, আজকে আমরা আর কথা না বাড়াই, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাই চ্যানেলে যুক্ত হয়ে যান। নেক্সট ক্লাসে এইচএসসি ব্যাচ বলেন, গ্রামার বলেন বা স্পোকেন বলেন, আমি ক্লাস নিব, মিম ম্যাম ক্লাস নেবে, সবাই থাকবে ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।